অন্ধকারে নিমগ্ন ঘরটি হঠাৎ করেই বিদ্যুতের ঝলকে উন্মোচিত হলো। আলো ছড়িয়ে পড়তেই দৃশ্যমান হলো এক বিশাল হোয়াইট বোর্ড। ধীর স্থির পায়ে কেউ একজন অগ্রসর হলো তার দিকে। পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, তবু প্রতিটি পদ হিসেবে কষে ফেলা। বোর্ডের সামনে এসে থামলো সে। সেই বোর্ড ভরা অসংখ্য আলোকচিত্র, কোনো মুখাবয়ব, কোনো দৃশ্য, আবার কোনো কাগজের টুকরো। চারপাশে রঙিন চিরকুট, তাতে নোট আর দাগ কেটে রাখা শব্দমালা। এখানে সেখানে গাঢ় মার্কারের আঁচড়, যা কেবলই একটি ধাঁধার খণ্ডচিত্র নির্দেশ করছে। অদৃশ্য সুতোয় বাঁধা প্রতিটি টুকরোকে একত্রে গেঁথে ফেলার প্রচেষ্টা চলছে। লোকটির দৃষ্টি গভীরভাবে গেঁথে আছে সেই বোর্ডে। শীতল, অনুসন্ধানী, ওজনদার এক দৃষ্টি। প্রতিটি রং, প্রতিটি ছবি, প্রতিটি শব্দ তার মনের কোণে সূত্রের জন্ম দিচ্ছে। সে এক দৃষ্টিতে সমীকরণের যোগসূত্র খুঁজছে। তখনই কক্ষে আরেকটি উপস্থিতি প্রবেশ করলো। আর কতদিন সময় লাগবে? গোপনে গোপনে খেলা জমছে না আর? এবার কিছুটা বাইরে বের করা উচিত। সাদা বোর্ড থেকে নজর সরিয়ে লোকটি ধীরে আগন্তুকের দিকে তাকালো। চোখে গম্ভীর চিন্তার ছাপ, ঠোঁটে সংযত স্বর। এখনই নয়, এই মুহূর্তে সামনে আসা মানে বিপদকে আমন্ত্রণ। আমাদের আরেকটু সময় নিতে হবে। আগন্তুক মাথা নেড়ে সম্মতি জানালো। পাশে রাখা লাল মার্কারটি হাতে তুলে নিল সে। তারপর ঠান্ডা নিপুণতায় গোল বৃত্ত এঁকে দিল মাহির ছবির চারপাশে। মেয়েটার সাথে ঠিক কি ঘটেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দেখে মনে হচ্ছে গ্যাং রেপের শিকার। হুম, আমরাও তাই মনে হচ্ছে। কিন্তু মেয়েটা কিভাবে এই ক্রিমিনালদের সাথে জড়িয়ে পড়লো সেটাই আমাকে ভাবাচ্ছে। হতে পারে মেয়েটাই এদের গ্যাংয়েরই অংশ ছিল, কাজে ফুরিয়েছে তাই তাকে শেষ করে দিয়েছে। খোঁজ চালাতে হবে আরো গভীরে। অনুভব হচ্ছে কোনো না কোনো সূত্র শীঘ্রই হাতে এসে যাবে। চল, সময় নষ্ট করার সুযোগ নেই। এক মুহূর্তে নিভে গেল ঘরের আলো। দেওয়াল, বোর্ড, ছবি, চিরকুট সবকিছুই ডুবে গেল নিঃশেষ অন্ধকারে। আবারও অদৃশ্যের গহ্বরে মিশে গেল সব অস্তিত্ব। বিকেলের কোমল বাতাসে দুলছে ছাদ খোলা বারান্দার পর্দাগুলো। একপাশে বেতের চেয়ারে হেলান দিয়ে নিশ্চিন্তে বসে আছে ঈশিতা। আঙ্গুলে মচমচে আচার, চোখ আটকে আছে ফোনের স্ক্রিনে চলমান সিরিজে। হঠাৎ করে সেই শান্তি চুরমার করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল নয়ন আর জিদান। তাড়াহুড়োয় গতি থামাতে না পেরে একজন আরেকজনের ওপরে গড়িয়ে পড়ল। আচমকা ধূপ শব্দে ঈশিতা চমকে ওঠে, প্রায় লাফিয়ে দাঁড়িয়ে গেল। আরে আরে, কি করতেছেন কি আপনারা? কোনো রকমে শরীরের ভার সামলে নিয়ে নয়ন আর জিদান উঠে গিয়ে ধপাস করে বসে পড়ল পাশের বেতের চেয়ারে। বসতে বসতেই নয়ন এক গাল হাসি দিয়ে বলল, একা একা বোরিং লাগছিল, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি। ঈশিতার ভুরু সামান্য কুঁচকে উঠল। সে কি তাদের সুখী নাকি? সে বসে গল্প করবে? তাছাড়া বাকি সবাই কোথায় হারিয়ে গেল যে এই দুইজনের এখন তার সাথে গল্প করার অবসর মিলল? সেটাই ভাবতে লাগলো সে। তবুও ভদ্রতার খাতিরে ঠোঁট নাড়ল না। এদিকে নয়ন আর জিদান কেমন অদ্ভুত দৃষ্টিতে একে অপরের দিকে তাকাচ্ছে। উজান কি ছোটবেলা থেকেই এমন গম্ভীর আর ঠোঁটকাটা নাকি? নয়নের প্রশ্নে ঈশিতা তার দিকে তাকালো, ঠোঁটে হালকা হাসি টেনে উত্তর দিল, উজান ভাই এমনই, তবে মানুষ ভালো। উজানের খালাতো বোন দৃষ্টিকে কোথাও দেখছি না। কোথায় সে? আপু তাদের বাড়িতে ফিরে গেছে। জিদান ভুরু তুলে বিস্ময়ীতে। এই বাড়ির খুঁটিনাটি তাদের বোধের বাইরে। কে কখন আসে, কে কখন হারিয়ে যায়, কোনো কিছুই ঠিক মতো আন্দাজ করা যায় না। তাছাড়া সবাই এমন এক ধরনের আলগা দূরত্বে থাকে, যেন ইচ্ছে করেই দেওয়াল তুলে রেখেছে নিজেদের চারপাশে। বিশেষ করে দৃষ্টি, সে তো প্রায় অদৃশ্যের মতোই ছিল। এতদিন কেটে গেছে তারা এখনো, অথচ দৃষ্টিকে গুনে গুনে কয়েকবার চোখে পড়েছে। তাতেও মুখয়ব স্পষ্ট দেখার সৌভাগ্য তাদের হয়নি। এই নিন আচার খান। মুখে হালকা হাসি টেনে আচারের বয়ম এর থেকে কয়েক টুকরো আচার তুলে এগিয়ে দিল ঈশিতা।
সেটা হাতে নিতেই নয়ন বলে উঠল, তোমার বয়ফ্রেন্ড কি করে? ধূপ শব্দে আচারের বয়মটা প্রায় হাত থেকে ফসকে পড়তে বসেছিল ঈশিতার। কোনোভাবে সেটাকে সামলে নিয়ে অবাক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে বসে রইল। জিদান তাড়াতাড়ি করে কনুই দিয়ে নয়নের পেটে একটা ধাক্কা দিল, কিন্তু নয়নের চোখে ততক্ষণে কৌতূহল। সে ঈশিতার উত্তর শোনার অপেক্ষায়। মানে মানে তুমি এত সুন্দর একটা মেয়ে, নিশ্চয়ই প্রেম করো। তোমার বয়ফ্রেন্ড কি করে সেটাই জানতে চাইলাম। আসলে কার কপাল এত ভালো যে এটা জানার খুব ইচ্ছে করছে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি বলো, বিশ্বাস হচ্ছে না? জিদান এবার বিরক্ত হয়েই নয়নকে থামাতে চাইল। ও বলেছে নেই, তুই আবার কথা বাড়াচ্ছিস কেন? সত্যি বলছো তুমি? জি। বলেই হঠাৎ উঠে দাঁড়ালো ঈশিতা। তারপর তড়িঘড়ি করে যোগ করলো, আচ্ছা আচ্ছা, আপনারা আচার খান, আমার একটু কাজ আছে, কিছু নোটস লিখতে হবে। নিজের মোবাইলটা হাতে নিয়ে প্রায় দৌড়ে চলে গেল সে। ঈশিতা যেতেই নয়ন মুখ ঘুরিয়ে জিদানের দিকে তাকালো। ভাই, একে যদি পটিয়ে ফেলতে পারি সেই হবে। মনে হচ্ছে আমার প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। চল শালা এখান থেকে, উজান শুনলে তোর মাথা ধড় আলাদা করে ফেলবে। বলেই নয়নকে টেনে হিঁচড়ে সেখান থেকে টেনে বের করে নিল জিদান। কিছুদিন আপনি বাইরে যাবেন না? ইমনের কথায় ধীরে ভুরু নাচিয়ে দৃষ্টি তুলল নীলিমা। কেন? আমার তো কলেজ আছে। না, আপাতত যাওয়া লাগবে না। ভাই নিষেধ করেছেন, কয়েকটা দিন বিরতি নিন, তারপর আমি নিজেই পৌঁছে দিব। দড়িতে ঝোলানো জামাগুলো গোটাতে গোটাতে হঠাৎই থেমে গেল নীলিমার হাত। বুকের কাছে কাপড় চাপা, দুই হাত বাঁধা অবস্থায় অনড় চাহনি নিক্ষেপ করে ইমনের দিকে দৃষ্টি স্থির হলো। বলুন তো, কারণ কি? আবার কিছু ঘটেছে নাকি? আমি কিছুই জানি না, শুধু ভাইয়া যা বলেছে তাই শুনতে হবে। বলে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো ইমন। নীলিমা নীরব রইল, ভেতরের সব প্রশ্ন গিলে ফেলল এক নিঃশ্বাসে। কিছুক্ষণ ভাবনার অতল গহ্বরে ডুব হয়ে থেকে ইমনের কণ্ঠে মৃদু বিষণ্ণতা মিশিয়ে বলল, ভাবির অন্তরে কত অনন্ত বেদনা জমা আছে, তাই না? এত ছোট্ট প্রাণে এত অসহ্য যন্ত্রণা কিভাবে বহন করে সে? নীলিমার ঠোঁটের কোণে ক্লান্ত দীর্ঘশ্বাসের ছোঁয়া ভেসে উঠল। নিয়তির পাতায় যা খোদাই হয়ে যায় তা মানুষের শক্তি দিয়েও মোছা যায় না। কিন্তু আপুর মতো এমন নিষ্ঠুরতম ভাগ্য আর কারোর জীবনে না আসুক। ইমনের দৃষ্টি স্থির হয়ে আটকালো নীলিমার ওপর। আগাগোড়া একবার ভালোভাবে দেখল। মেয়েটি অদ্ভুত পরিপাটি, নিখুঁতভাবে গোছানো। আগে কখনো এমন করে তাকে লক্ষ্য করা হয়নি। দৃষ্টির মতো অনিন্দ সুন্দর না হলেও তার ঔজ্জ্বল্য কোনো কমতি নেই। একই ছাদের বাসিন্দা, একই রক্তধারা। সৌন্দর্য যেন উত্তরাধিকার সূত্রে উথলে উঠছে তার অস্তিত্বে। কিছুক্ষণ নীরব দৃষ্টিপাতের পর ইমন চোখ ফিরিয়ে নিল। এই সৌন্দর্যে দীর্ঘক্ষণ স্থির থাকা অঘোষিত পাপ। নিজের চাহনিকে শাসন করে সে ঘুরে দাঁড়ালো রক্তিম আকাশের দিকে। বিকেলের প্রান্ত রেখা পেরিয়ে গিয়েছে সূর্য। আকাশ জ্বলে উঠছে লাল আভায়। নীলিমা কাপড়গুলো গুছিয়ে তুলে নিয়ে একবার আর চোখে ইমনের দিকে চেয়ে দেখল। তারপর কোনো শব্দ না করেই নীরবে পা বাড়ালো। কিছু দূর গিয়েই পাটা থামলো নীলিমার। কানে ভেসে এলো এক ঝাঁক সুরের মৃদু তরঙ্গ। কোথায় পাবো বল, কোনখানে তুই? আকাশের দিকে মুখ তুলে অসংলগ্ন সুরে গুনগুন করছিল ইমন। সুর ভাঙা, তবুও শব্দগুলো মনের গভীরতম স্তর থেকে উঠে আসছে। নীলিমা ধীরে পেছনে ফিরল। দূরদৃষ্টিতে আকাশে ডুবে থাকা ইমনের পিঠের রেখা চোখে পড়ল তার। কোথায় তোর দেশ, আজই যাবই। মঙ্গল গ্রহে তার দেশ, যাওয়ার ভাড়া আছে? ফিসফিস করে নিজের কথাটা বলে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে উঠল নীলিমা। মাথা নেড়ে নিল, তবে ইমনের কান অবধি পৌঁছালো না তা। এরপর অদৃশ্য এক গোপন ভাবনায় আচ্ছন্ন হয়ে একরাশ অগোছালো অনুভূতি নিয়ে ধীর পায়ে চলে গেল পথের আধারে। আমার মেয়েটাকে ছেড়ে দাও তোমরা, ওর এত বড় সর্বনাশ করো না, দয়া করো, দয়া করো। অন্ধকারের বুকে এক অপরিচিত কণ্ঠ ফোঁপাতে ফোঁপাতে মৃত্যু বর্ষার সুর তুলছে।
দূরের প্রান্ত থেকে আধো চেতন অগ্নিশূন্য চাহনিতে দৃষ্টি তাকিয়ে রইল সেই দিকে। শরীর শুষ্ক ক্রোশে পরিণত, রক্ত প্রবাহে অবশতার হিম ঝড় বয়ে চলেছে। মাথার ভেতর কুয়াশার পাহাড়, কোনো নেশাজাতীয় কিছু তার অঙ্গ-প্রত্যঙ্গকে গ্রাস করেছে। পলক শূন্য দৃষ্টি, সামান্য জোর সঞ্চয় করে ওঠার চেষ্টা করল, কিন্তু খড়ের গাদার ওপর ভর দিতেই হাত ডুবল খড়ের গভীরতায়। ভারসাম্য হারিয়ে পুনরায় ধসে পড়ল সে। মেয়েটা জেগে উঠেছে। কেউ একজন কর্কশ গলায় ঘোষণা দিল। সাথে সাথেই এক অবয়ব সামনে এসে উবু হয়ে দেখল রমণীকে। অন্ধকার ভেদ করে দৃষ্টি দেখল এক শিকারীর হাসি। কতগুলো ধারালো দাঁতের শ্বেতরাশি বিদীর্ণ করে দিচ্ছে তার আতঙ্কের দেওয়াল। শ্বাসের গাঢ় দুর্গন্ধে ঘেরা সেই মুখ ঝুঁকে আছে তার ওপর। দৃষ্টি আঙুল শেষে শক্তিটুকু সঞ্চয় করে লোকটার বুকে ধাক্কা দিল, কিন্তু তার নারীত্বের অবসন্ন আঘাতে লোকটার শরীর এক বিন্দুও নড়ল না। তেজটা খেয়াল করছেন ভাই? আপনারে ধাক্কা মারে সাহস কত? পাশের অন্ধকার কোণ থেকে ভেসে এলো এক তরুণের বিদ্রূপ মাখা কণ্ঠ। দৃষ্টি তখনও সময়ের শিকল ভেদ করে বুঝে উঠতে পারছে না আসলে তার চারপাশে কি ঘটছে। উবু হয়ে থাকা লোকটি ধীরে ধীরে বিকৃত উপভোগে আঙ্গুলের ডগা চালিয়ে দিল তার কপালের ওপর থেকে ঠোঁটের কিনারা অবধি। মাংসের ওপরে সেই স্পর্শ বিষধর সাপের সর্পিল হেঁটে যাওয়ার মতো করে মনে হলো। দৃষ্টি মুখ ফিরিয়ে নিল দ্রুত। সেই আগুনে পানিটুকু ঢালতে পারলেই তো আসল স্বাদ। এই, আমার মেয়েটারে স্পর্শ করবি না, ছাড় ওরে, ছাড়, নরপশুর দল, ছাড় বলছি। মধ্যবয়সী এক পুরুষের গর্জন বাতাসের স্তর চিরে ছুটে এলো। তার শেষ শব্দগুলো শেষ হওয়ার আগেই এক যুবক এগিয়ে এসে মুষ্টি তুলে সজোরে আঘাত করল তার মুখের ঠিক মাঝ বরাবর। ঘুষির অভিঘাতে চোয়ালের হাড় বজ্রপাত হলো। মুখমণ্ডল বেঁকে গেল বিকৃত রক্তিমায়। পাশের দিক থেকে এক নারীর দম বন্ধ করা গঙ্গানি ভেসে উঠল। তার মুখ গামছায় শক্ত করে বাঁধা, মাথা অনবরত নেড়ে যাচ্ছে অনুনয়ে মরিয়া ভঙ্গিতে। কিন্তু সে আর ওই মধ্যবয়সী পুরুষ। দুজনেরই হাত পেছনে বাঁধা রেখেছে বাঁশের কঞ্চির সাথে। দৃষ্টি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে শিশুসুলভ কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কি হচ্ছে এখানে? ঠোঁটের কোণে শিকারীর হাসি টেনে লোকটা উত্তর দিল, সেটা অল্পক্ষণ পরেই টের পাবে সুইটহার্ট। লোকটার গলার স্বরে ঘনীভূত মাদকতার ছোঁয়া। আঙ্গুলে সিগারেট জ্বালিয়ে দৃষ্টির অনাবৃত মুখের সামনেই আগুনের ক্ষুদ্র শিখা নেচে উঠল। প্রথম টানটাই তামাকের গাঢ় গন্ধ মিশে গেল নিঃশ্বাসে। তারপর ধোঁয়ার পাক ঘুরিয়ে সে ছুঁড়ে দিল দৃষ্টির মুখমণ্ডলের ওপর। দৃষ্টি কাশি চেপে রাখতে না পেরে নাক মুখ বিকৃতি করে কুঁচকে কাশতে নিল। লোকটা চোখের ইশারায় পাশে দাঁড়ানো এক ছেলেকে ডাকতেই তার হাতে এগিয়ে দিল মোটা দড়ির কুণ্ডুলি। ঠোঁটে জ্বলন্ত সিগারেটের ছাই অনিচ্ছায় কেঁপে উঠলেও হাতের কাজ থামল না। দৃঢ় টানে দৃষ্টির দুই হাত পেছনে বেঁধে ফেলল সে। রক্ত প্রবাহ থমকে যাওয়ার মতো করে টান অনুভূত হতেই দৃষ্টি প্রাণপণে শরীর ছটফট করে মুক্তির চেষ্টা করতে লাগলো। দৃষ্টির সমগ্র দেহে সূক্ষ্ম ঘামের স্তর জমে উঠেছে। ভেতর থেকে তাপ আর ভয়ে মিশে বাষ্প হয়ে বেরিয়ে আসছে। চারপাশে ভেসে বেড়াচ্ছে কুৎসিত হীন রসিকতার কর্কশ হাসি। শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। মাথা শিলাখণ্ডের মতো করে ভারী। আর সহ্য হলো না। হঠাৎই চোখের পাতা ঝাঁকিয়ে খুলে ফেলল সে। ঘুমের গভীরতা থেকে ছিটকে উঠে এলো বাস্তবের তীব্রতায়। সারা শরীর ভিজে গেছে, ঘাম জমে গেছে, ছেটে থাকা পাতলা কাপড়ও ভিজে গিয়েছে খানিক। দৃষ্টি উন্মাদের মতো নিজের শরীর টিপে টিপে দেখছে। গলা আর গালের ঘাম হাতের তালুতে মুছে ফেলেছে তাড়াহুড়োয়। বুকের ভেতর শ্বাস ওঠানামা করছে অনিয়মিত ঢেউয়ের মতো। আবারও ফিরে এলো সেই দুঃস্বপ্ন, সেই রাতের দম বন্ধ করা স্মৃতি। বিছানা ছেড়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে ছুটে গেল আয়নার দিকে।
ঘর তখন অন্ধকারের গভীরে ডুবে আছে। কেবলই বারান্দার কাচ ভেদ করে পূর্ণ চাঁদের স্নিগ্ধ আলো ঢুকে পড়েছে। সেই আলো এসে পড়ল দৃষ্টির কাঁধ বেয়ে নিচে। আধো আলো আধো অন্ধকারের মিলনে তৈরি হলো এক রহস্যময় অবয়ব। আয়নার প্রতিফলনে সে দেখল নিজেকে অনুভূতিহীন প্রাণহীন চাহনিতে দাঁড়িয়ে আছে কোনো অচেনা মানুষ। কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো আকাশে ঝুলে থাকা চাঁদের দিকে। আকাশের বিস্তৃত নীলাভ ক্যানভাসে থালার মতো উকি দিচ্ছে পূর্ণ চাঁদ। চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অগণিত তারার মেলা। চাঁদের কোমল রূপালী আভা গলগলিয়ে ঝরে পড়ছে মাটির বুকে। চারিদিক এক স্বপ্নময় মায়াজালে মোড়ানো। সেই আলোর ভেতরেই চোখ স্থির রেখে ফিসফিস স্বরে দৃষ্টি উচ্চারণ করল, দেখেছ চাঁদ, তুমি একা নও, আমিও তোমার মতোই কলঙ্ক বহন করি। ঠিক সেই মুহূর্তে এক ছায়া এসে ঢেকে দিল তাকে। চাঁদের আলো ছায়ার চারপাশ ভেদ করে ঠিকরে পড়ছে, তবুও দৃষ্টির চারপাশ ঘন কালো অন্ধকার ছড়িয়ে দিল। আশেপাশের সবকিছু রয়ে গেল আলোকিত, কেবল সে নিমজ্জিত রইল ছায়ার আচ্ছাদনে। অর্থাৎ অচল নীরব অবয়ব দাঁড়িয়ে আছে তার একদম সামনে। দৃষ্টি প্রাণহীন চাহনিতে তাকিয়ে আছে সামনের দিকে। অবয়বটি ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে এক কদম পিছু হাঁটল দৃষ্টি, কিন্তু পরেক্ষণেই দৃঢ় হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ছায়াটি তার পাশে এসে থামতেই চাঁদের আলো আরো ফুঁড়ে এসে ভরে দিল দৃষ্টির সমগ্র দেহ। যেন কিছুক্ষণ আগের অন্ধকার কেবলই তার জন্যই এক ক্ষণিক পরীক্ষা ছিল। কখন উঠলেন? মৃদু স্বরে প্রশ্নটা ছুড়ে দিল সাইফ। দৃষ্টি কোনো জবাব দিল না, এগিয়ে গেল বারান্দার দিকে। রেলিংয়ের কাছে গিয়ে অলস ভঙ্গিতে ঝুলে থাকা লম্বা চুল আঙ্গুলে পাকিয়ে আলগোছে খোঁপা বাঁধল সাইফ। নীরবে এসে দাঁড়ালো তার গা ঘেঁষে ঠিক পাশে। আবার কোনো দুঃস্বপ্ন দেখেননি তো? দৃষ্টি ঠোঁটের কোণে ব্যঙ্গের রেখা টেনে বলল, আমার জীবনটাই তো এক দুঃস্বপ্নে বন্দী, নতুন করে আর দেখার মতো কি বা বাকি আছে? পাশ থেকে একটা নীরব দীর্ঘশ্বাসের কম্পন ভেসে এলো। দৃষ্টি অনুভব করলো তা, কিন্তু মুখ ফেরালো না। দৃষ্টি ভেসে গেল দূরের অস্পষ্টতায়, যেখানে আকাশের গাঢ় নীল আর চাঁদের ফিকে আলো মিলে মিশে এক অনন্ত প্রশ্নের জন্ম দিয়েছে। আচ্ছা ইস্তিহাদ ভাই, আপনি আমাকে কেন ভালোবাসলেন বলবেন? আমার মতো একজনকে ভালোবাসার কোনো কারণ তো আমি খুঁজে পাই না। হালকা এক হাসি ছড়িয়ে দিল সাইফের ঠোঁট। সেই হাসির মৃদু শব্দ তরঙ্গ এসে পৌঁছালো দৃষ্টির কানে, অথচ হাসির উপাদানটি সে খুঁজে পেল না। সত্যি কি হাসার মতো কিছু ছিল? রমণী তা বোঝে না। আমি আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি। এবার দৃষ্টির ঠোঁটে ফুটে উঠল ক্ষীণ হাসি। তবে কি সত্যি তাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট কারণ নেই, নাকি সে আসলেই ভালোবাসা পাওয়ার উপযুক্ত নয়? এই ভাবনায় ভেসে বেড়ালো তার চোখে। সাইফ এবার ঘুরে দৃষ্টির দিকে তাকালো। ভাববেন না, আপনাকে ভালোবাসার কোনো কারণ নেই, বরং আপনাকে ভালোবাসার সহস্র কারণ আছে আমার কাছে। আপনার প্রতিটি লোমকূপ পর্যন্ত আমার ভালোবাসার অংশ। এত এত কারণের ভিড়ে আমি বিভ্রান্ত হয়ে যাই। পাগলা ঘোড়ার মতো টগবগিয়ে ওঠে মন। তখনই নিজের হৃদয়কে বোঝানোর জন্য বলি, আপনাকে আমি কারণহীন ভালোবাসি। কোনো স্বার্থের জন্য নয়, সৌন্দর্যের জন্য নয়, কলঙ্ক দাগ অতীত বর্তমান কিংবা ভবিষ্যতের ঊর্ধ্বে গিয়ে আমি আপনাকে ভালোবাসি। দৃষ্টি এবার চোখ তুলল সাইফের দিকে। পলকের কিনারায় টলটল করছে জলকণা। সামান্য দুললেই এই গড়িয়ে পড়বে যেন গাল বেয়ে সেই নোনা আভা। কি সাইফের চোখে ধরা পড়ল? সে কি টের পেল কতটা দুঃখ জমে আছে এই নীরবতার আড়ালে? কিন্তু দৃষ্টি মুখ ফেরালো, সামনে তাকিয়ে রইল, কোনো কিছুই বুঝতে দিল না সাইফকে। আপনি যত খুশি কেঁদে নিন, একবার কান্না থামিয়ে হেসে ফেললেই আর কখনো কাঁদতে দিব না আপনাকে। আশ্চর্য, এই মানুষটা কিভাবে সব বুঝে ফেলে? সে কি কোনো গোপন জাদুর অধিকারী? নাকি মন পড়ার ক্ষমতা রাখে? দৃষ্টি নিজেই উত্তর খুঁজে পেল না। হঠাৎ সে ভেঙে পড়ল। চোখে জমে থাকা জল টুপটুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শ্বাসভাঙা কান্না মুহূর্তেই রূপ নিল ধুকরে কান্নায়।
রেলিং শক্ত করে চেপে ধরে মেঝেতে বসে পড়ল দৃষ্টি, কাঁপতে কাঁপতে হাওয়ার জন্য হাঁসফাঁস করছে। তবুও সাইফ নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। দূরে কোথায় চাহনি নিবন্ধ। কাঁদতে দিল সে দৃষ্টিকে, থামাল না একবারও। বুক ভাঙা কান্নায় নিঃশেষ হয়ে আসছে দৃষ্টি, বুকের ভেতর জ্বালা করে উঠছে অসহ্য যন্ত্রণা। সেই চিনচিনে ব্যথা হৃদযন্ত্রকে খামচে ধরছে। এক হাত বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলে উঠল, আল্লাহ, এই যন্ত্রণার শেষ কোথায়? আমার যে আর সহ্য হচ্ছে না। তার ফিসফিসে উচ্চারণ সাইফের কানে গিয়ে লাগল, আর তাতে তার চোখের কোনো ভিজে উঠল। দুহাত পেছনে নিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সে। মেঝেতে উবু হয়ে কাঁদছে দৃষ্টি। চোখের জল গাল বেয়ে বুক পেরিয়ে টুপটুপ করে পড়ছে মেঝেতে। হেঁচকি তোলা সেই কান্না ধীরে ধীরে ক্ষীণ হয়ে এল। তখনই সাইফ এগিয়ে এসে বসে পড়ল দৃষ্টির পাশে, রেলিংয়ে হেলান দিয়ে। চাঁদের স্নিগ্ধ আলো একসাথে ঢেলে দিচ্ছে দুজনের উপরেই। সাইফকে পাশে বসতে দেখে দৃষ্টি ধীরে মাথা তুলল, সোজা হয়ে বসে তার দিকে তাকাল। মৃদু স্বরে উচ্চারণ করল, আপনার কাঁধে একটু মাথা রাখি, শেখ সাহেব। সে কি করুণ মিনতি। সাইফ আলতো হাত বাড়িয়ে তাকে টেনে নিল নিজের কাছে। কোনো শব্দ করল না, দৃষ্টি নীরবে মাথা রেখে দিল সাইফের কাঁধে। চোখের জল শুকিয়ে গিয়েছে, তবু গালে দাগ কেটে গেছে নোনা জল। এভাবেই রইল তারা প্রায় ২০ মিনিট ধরে। দুজনেই তাকিয়ে রইল দূরের আকাশে ঝুলে থাকা রূপালি থালার মতো চাঁদের দিকে। একটা গান শোনাবেন? ইচ্ছে হচ্ছে। দৃষ্টির সরল অনুরোধে সাইফ চোখ তুলল। সে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকেই, উত্তরের জন্য অধীর হয়ে আছে। সাইফের ঠোঁটে ভেসে উঠল ক্ষীণ মুচকি হাসি। উঠে গিয়ে রুম থেকে গিটারটা তুলে আবার এসে বসল তার পাশে। আঙুলে প্রথম সুর তুলল, গিটারের তারে চাঁদের আলো ঝরে পড়ছে। তারপর মৃদু কণ্ঠে গেয়ে উঠল, পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ। দৃষ্টি দু হাঁটু ভাঁজ করে থুতনি রেখে বসে আছে হাঁটুর উপর। গভীর চাহনিতে তাকিয়ে আছে সাইফের দিকে। গান আর সুরের মাঝে হঠাৎই তার ভেতর বয়ে গেল এক অদ্ভুত প্রশান্তি। বুকের ভেতর জমে থাকা ভার খানিক হালকা লাগছে। তেমনি তোমার নিবিড় চলা, ভিতরেরই বন্ধরে। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সাইফের দৃষ্টি এখন নিবন্ধ কেবল তার উপরেই। চাঁদের আভায় এক অপ্সরা নেমে এসেছে ধরাধামে। দৃষ্টির নীলাভ অবয়ব আরও রহস্যময় হয়ে উঠেছে। মেয়েটির চোখ দুটি স্থির, গভীর, আরেক পৃথিবীর দরজা খুলে দিচ্ছে। সরাসরি সেই চোখের গভীরে তাকিয়ে সাইফ আবার গেয়ে উঠল, আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সুরের আবেশ শেষ হতেই দৃষ্টি ধীরে ধীরে সোজা হয়ে বসল, ঠোঁটে একটুখানি প্রশান্তির রেখা। ভালো গান করেন আপনি। সুন্দর ছিল। সাইফ গিটারটা পাশে রেখে আরেকটু এগিয়ে এল, মাঝে থাকা দূরত্বটুকু আরেকটু কমিয়ে দিল। দৃষ্টি হাঁটু জড়িয়ে আবার মাথা কাত করল, চোখের কোণ থেকে তাকাল সাইফের দিকে। সাইফ আলতো করে হাত এগিয়ে নিয়ে তার কপালের সামনে থাকা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল। আপনি জানেন, আপনি অপ্সরা তুল্য সুন্দর, তার সঙ্গে ভীষণ বেদনাদায়ক সুন্দরও। আপনাকে দেখলেই বুকের ডান পাশে কেমন চিনচিনে ব্যথা জাগে। অপ্সরাও দেখে ফেলেছেন আপনি? সাইফ মৃদু হাসল। উহু, অপ্সরা দেখিনি। তবে ছোটবেলা থেকে যত গল্প শুনেছি, তাতে মনে হয় আপনি সেই অপ্সরা। ভুল করে কেউ আপনাকে দেখে ফেলেছিল হয়তো, আর সেই থেকেই তুলনা শুরু। দৃষ্টি ঠোঁট বাঁকিয়ে বলল,
জানেন, এই যে আপনি এত উল্টোপাল্টা কথা বলেন, এটার জন্য আপনি 4টা বউ ডিজার্ভ করেন। কেন? একজন মারলে ব্যথা কম লাগবে তাই। কিন্তু আপনি তো মারেন না। মারি না, কিন্তু মারতে তো কতক্ষণ লাগে? আপনার হাতে মার খাওয়ার জন্য হলেও আপনাকে সারা জীবন চাই আমার বউ। 4 জন লাগবে না, প্রয়োজনে 4 জনের মায়ের আপনি একাই দিয়েন, তাও আপনাকে আমি চাই। আপনি পাগল। আস্ত একটা উন্মাদ। আপনার জন্যই। এই পাগলের তকমা নিয়েই সারা জীবন থাকতে চাই আমি। এই যে এত ভালোবাসা দেখাচ্ছেন, আবার ভেঙে টুকরো টুকরো করে দিবেন না তো আমাকে? আমাকে নিঃশেষ করার জন্যই এত আয়োজন করছেন না তো আবার? ভেবে দেখেন, এবার আমি ভেঙে গেলে বোধহয় সত্যি সত্যিই মরে যাব। সাইফ তাকালো দৃষ্টির পানে। কি বলছে দৃষ্টি বুঝতে একটু সময় লাগল তার। যখনই তার মস্তিষ্ক বুঝে ফেলল সে চমকে উঠল। মৃদু স্বরে ফিসফিস করে বলে উঠল, আপনি আমাকে ধরে রাখুন শেখ সাহেব। আমাকে হারিয়ে যেতে দিয়েন না। আমি থাকতে চাই আপনার সাথে। একটা গোটা জীবন আপনার সাথে বাঁচতে চাই, শুধুমাত্র আপনার জন্যই আমি বেঁচে আছি। না হলে কবেই আমার ক্ষুদ্র অস্তিত্ব বিলীন হয়ে যেত এই পৃথিবী থেকে। যেদিন আপনি আমার হাত ছেড়ে দিবেন সেদিনই আমার শেষ দিন হবে। বলতে বলতেই চোখের পানি ছেড়ে দিল দৃষ্টি। সাইফ পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল দৃষ্টির উপর। দৃষ্টির দুগালে হাত রেখে অজস্র চুমু খেল দৃষ্টির সারা মুখে। এরপর শক্ত করে আগলে নিল বুকের কাছটায়। বুকের মাঝে থেকেই দৃষ্টি আবারও বলে উঠল, আমার আপনি ছাড়া আর কেউ নেই জানেন? আমাকে ছেড়ে যাবেন না তো? কি করুন শোনাল দৃষ্টির কণ্ঠস্বর। সাইফের রুহু কেঁপে উঠল। আর একটু প্রগাঢ়ভাবে চেপে ধরল। দৃষ্টিও শক্ত হাতে জড়িয়ে নিল সাইফকে। আমি সারা জীবন আপনার সাথেই থাকব বউ। জীবনটা তো অনেক ক্ষুদ্র, আর আমি না হয় এই ক্ষুদ্র জীবন আপনার নামেই উৎসর্গ করলাম, যার একচ্ছত্র আধিপত্য কেবল আপনার। ঘড়ির কাঁটা অবিচল জানিয়ে চলেছে রাত গভীর হয়ে রাত 2:11 ছুঁয়েছে। কিন্তু চুপ মেরে বসে আছে সাইফ ও দৃষ্টি। খাটের কিনারে বসে দৃষ্টি, আর খানিক দূরে কাউচে সাইফ। দুজনের চোখে নিদ্রাহীনতার সমান্তরাল রেখা। সেই সকাল থেকে অজ্ঞান দেহে পড়েছিল দৃষ্টি। কিছুক্ষণ আগেই মাত্র চেতনা ফিরেছিল। এর মাঝে আবার ডাক্তার এসে পরীক্ষা সেরে দিয়ে গিয়েছেন ঘুমের ইনজেকশন, যার প্রভাবে দিন ফুরিয়ে রাতের কপালে এসে ঠেকেছে তার জাগরণ। আর সেটাই এখন মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছুতেই ঘুম আসছে না তার। ঘুম বারবার চোখের দোরগোড়ায় এসে ফিরে যাচ্ছে। দৃষ্টির এই জাগরণে সাইফও বন্দী। ক্ষুধা মেটানো শরীর এখন কাউচে আধশোয়া, কিন্তু দৃষ্টিকে পাহারা দেবার অনিবার্য দায় তার পলক পর্যন্ত চুরি করে নিয়েছে। কিছুক্ষণ আগে পাঞ্জাবির আনুষ্ঠানিক বন্ধন ছেড়ে টি-শার্ট ট্রাউজারে নিজেকে শিথিল করলেও চোখের চাহনি তীক্ষ্ণ, কোনো অনাহুত স্বপ্নকেও সে প্রবেশাধিকার দেবে না। কিন্তু দৃষ্টির মনোজগতে ঢেউ তুলেছে অন্য দ্বন্দ্ব। সজ্ঞানে সাইফের সঙ্গে একই বিছানা ভাগ করা এই চিন্তাটাই তার অন্তরের পাথরে কাটার খোঁচা। কিন্তু সাইফি বা ঘুমাবে কোথায়? আগেই সে রুক্ষ স্বরে সাফ জানিয়ে দিয়েছে, এই কক্ষের দ্বার সে পেরোবে না। অথচ কাউচো মাত্র 2 সিটের। যেখানে এই কাঠখোট্টা মানুষটাকে রাতভর গুটিসুটি মেরে শোয়ানো মানে সরাসরি এক ধরনের দণ্ডপ্রদান। শেষমেশ বহু ভাবনার গহ্বরে ঘুরে দৃষ্টি স্থির করল খাটের এক প্রান্তে সামান্য জায়গা ছেড়ে দেবে। গলা সামান্য খাকারি দিয়ে স্বরের মধ্যে সংযম রেখে বলে উঠল, শুনুন, এইভাবে পাহারাদারের মতো বসে না থেকে একপাশে এসে শুয়ে পড়ুন। সাইফ হঠাৎই উঠে দাঁড়িয়ে সুইচে হাত ছুঁয়ে অন্ধকার নামিয়ে আনল,
এক কোণে স্বপ্নালু নরম আলো জ্বালিয়ে দিল। তারপর গটগট শব্দে পা ফেলে বিছানার দিকে এগিয়ে এসে নির্দ্বিধায় শুয়ে পড়ল। এতক্ষণ যেন এই এক বাক্যের অপেক্ষাতেই ওত পেতেছিল সে। দৃষ্টি হতবাক লোকটার বিন্দুমাত্র সময় নষ্টের অভ্যাস নেই। বলা শেষ, কাজ শুরু। আশ্চর্যের বিষয়, মুখে বাড়তি কোনো শব্দও করল না, বারণও করল না। লাইট তো নিভে গেছে, বসে থেকে আর কি হবে? সাইফের গলার মৃদু স্বর ভেসে আসতেই দৃষ্টি ধীরে ধীরে শুয়ে পড়ল। খাটের একেবারে প্রান্তে গিয়ে ঠেকল সে। সামান্য নড়াচড়া করলেই মেঝের শীতলতার সঙ্গে আলাপ হয়ে যাবে তার। উল্টো ঘুরে অন্তরে দোয়া দরুদ পড়া শুরু করল সে। ঠিক তখনই কোমরে পড়ল এক অপ্রত্যাশিত টান। সাইফ তাকে নিজের দিকে টেনে এনে বুকে ঠেসে ধরল, ঘাড়ের ওপর ভর দিল তার থুতনি। স্বর নেমে এলো নরম ফিসফিসে স্রোতে। বহুদিন শান্তির ঘুম পাইনি, আজ একটু ঘুমাতে দিন। দৃষ্টি তোড়াক করে ফিরে তাকালো সাইফের দিকে। কালকেও তো। উহু, কালকে আপনি জ্বরের ঘোরে অনেক জ্বালিয়েছেন। আপনার মাথায় আঘাত আমার কারণেই লেগেছে, তাই না? কথাগুলো সাইফের কানে পৌঁছল বটে, কিন্তু সে কোনো সাড়া না দিয়ে দৃষ্টির বুকে মাথা গুজে দিল। একেবারে শিশুর মতো আঁকড়ে ধরল। একদম নড়বেন না, ঘুমোতে দিন। আর হ্যাঁ, এটার জন্য কাল আপনাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এখন ঘুমাই। শব্দগুলো ফেলে দিয়ে সে চোখ বুজে নিল। দৃষ্টিও নীরবে শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যে সাইফ গভীর ঘুমে তলিয়ে গেল। এমন শান্ত, এমন ভারী যে মনে হচ্ছিল বহু বছরের ক্লান্তি আজ এসে আশ্রয় পেয়েছে। তবে দৃষ্টির চোখে ঘুম নেই, হাতের ছোঁয়ায় সাইফের চুলে মৃদু বুলিয়ে যাচ্ছে। অন্য হাত ধীর ছন্দে বুলিয়ে দিচ্ছে তার পিঠে। অজান্তেই কোনো লুকোনো মায়া ঢেলে দিচ্ছে সে। বহুদিন পর বুকের ভেতরে হালকা উষ্ণতার ঢেউ উঠেছে। ঠোঁটের কোণে ফুটে আছে এক গোপন হাসি। মুখের ফ্যাকাশে রং উবে গিয়ে ভোরের প্রথম আলোয় ধোয়া সতেজতা ছড়িয়ে পড়েছে। তবুও সুখের এই ভেলায় এক অদ্ভুত চিন্তা তার মাথায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখেছিল কেউ বাড়ির পিছন দিকে যাচ্ছে। তখন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সন্দেহের কাঁটা খোঁচাচ্ছে মগজে। এত রাতের আধারে সেখানে যাবে কে? আর কেনই বা যাবে? ভোরের আবছা আলো তখনও দিগন্তে উকি দেয়নি। দৃষ্টির ঘুম ভেঙে গেল অনির্দিষ্ট একটানে। চারপাশে আধো অন্ধকার, তবু দূরের কোনো মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়ছে আজানের মর্মভেদী ধ্বনি। সেই সুর কর্ণ ছুতেই তার পাপড়ি আলগোছে খুলে গেল। রাতে কখন ঘুম এসেছে মনে নেই। তবে চোখের কণিকায় জমে থাকা লবণাক্ত জ্বালা প্রমাণ দিচ্ছে বেশিক্ষণ ঘুম হয়নি। ধীরে ধীরে শরীর নাড়াতেই টের পেল কারো দৃঢ় বাহু তাকে শিকলবন্দির মতো বেঁধে রেখেছে। অন্ধকারের আধারে স্পষ্ট মুখাবয়ব ধরা না পড়লেও ওই পরিচিত উষ্ণতার মানুষটিকে চেনার জন্য দৃষ্টির হৃদয়কে কোনো প্রমাণের প্রয়োজন নেই। আলতো আঙুলে সাইফের বাঁধন আলগা করল সে। উঠে দাঁড়িয়ে শীতল মেঝেতে পায়ের স্পর্শ রেখে চলে গেল ওয়াশরুমে। ঠান্ডা পানির ধারা মুখে পড়তেই সতেজ হল চোখের ক্লান্তি। পবিত্র অজু শেষে জায়নামাজ হাতে তুলে নিয়ে নতস্বরে বসে পড়ল প্রার্থনার আসনে। দীর্ঘ প্রহর জুড়ে শেষ করল নামাজের প্রতিটি রাকাত। মাঝের বহুদিন অবহেলা ছিল, তাই আজকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিয়েছে সে। অবশেষে হাত তুলে ধরল মুনাজাতের জন্য। তার কণ্ঠে কান্নার গুঞ্জনে ভেঙে গেল সাইফের ঘুম। প্রভাতের আলো তখন জানালার ফাঁক দিয়ে কুসুমিত হয়ে ঢুকছে ঘরে। সাইফের কর্ণগহ্বরে এসে বাজল দুটি বাক্য। আল্লাহ, আপনি তাকে দুনিয়ার সমস্ত সুখ দান করুন। জীবনের অন্তিম প্রহর পর্যন্ত যেন তার ঠোঁটে হাসির রেখা অমলিন থাকে। এরপরও কিছু বলেছিল দৃষ্টি, কিন্তু ঘুমের আধোছায়ায় সেই শব্দগুলোকে অস্পষ্ট শুনল সাইফ। দৃষ্টি উঠে দাঁড়াতেই সাইফ পলক না ফেলেই পুনরায় ঘুমের ভানে শুয়ে পড়ল। জায়নামাজ গুটিয়ে রেখে ধীর পদক্ষেপে সাইফের দিকে এগিয়ে এলো দৃষ্টি। খাটের পাশে বসতেই তার নজর আটকে গেল সাইফের মুখশ্রীতে।
নিদ্রিত মানুষের এমন শান্ত অবয়ব মনে হচ্ছে অপরূপ কোনো শিল্পীর নিপুণ আঁচড়। কি অদ্ভুত নিষ্পাপ লাগছে তাকে। চোখ মুখের প্রতিটি রেখায় ছড়িয়ে আছে কোমল স্নিগ্ধতার টান, যা অনিচ্ছা সত্ত্বেও মনকে টেনে নেয়। এটা কি সবার চোখেই এমন ধরা দেয়, নাকি কেবল দৃষ্টির মনেই একান্ত মায়ার মরীচিকা? চিন্তার ঢেউ থেমে গেল হঠাৎ, যখন চোখ থামল সাইফের কপালে। স্নেহমাখা আঙুলে স্পর্শ করল ব্যান্ডেজের উপর। মৃদু কণ্ঠে ফোটালো অনুতাপ। আমি কতটা খারাপ, তাই না? কিন্তু সত্যি বলছি, ইচ্ছে করে আঘাত করিনি আমি। কথা শেষ হওয়ার আগেই সাইফ হঠাৎ তার হাত আষ্টেপৃষ্ঠে ধরে ফেলল। সেই হাত টেনে নিল নিজের গালের কাছে, শুয়ে পড়ল তার উষ্ণতার উপর। আধো ঘুমে আবৃত কণ্ঠে ফিসফিস করে জানাল, জানি আমি। দৃষ্টি চমকাল। লোকটা জেগে উঠল কবে? ধরা পড়া চোরের মতো অপ্রস্তুত দৃষ্টি, অস্থির চাহনি এদিক ওদিক ছুটতে লাগল। সাইফ এবার পিটপিট করে তাকাল তার দিকে। সে চোখের চাহনি বর্ষার ফলার মতো ভেদ করল দৃষ্টির অন্তঃস্থলে। এইভাবে নজর দেওয়ার কিছু নেই, আমি আপনারই। লুকিয়ে লুকিয়ে না দেখে সামনে বসেই দেখতে পারেন। দৃষ্টি ভেতরে ভেতরে দম ফেলে উঠল। উফ, লোকটা ভীষণ নির্লজ্জ। কখন কি বলতে হয় সেটার কোনো বোধ নেই কি তার? এতটা লজ্জা না দিলেও চলত। গলায় খুশখুশে ভঙ্গি এনে আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে ডাকতে এসেছি, আজান হয়েছে অনেকক্ষণ হলো, নামাজ পড়বেন না? কথা শেষ করেই নিজের হাত টেনে নিতে চেষ্টা করল, কিন্তু সাইফের শক্ত মুঠো তাকে ছাড়ল না। ছাড়ুন। ছাড়ব না বলে এক ঝটকা টান মেরে টেনে নিল তাকে। দৃষ্টি মুখ থুবড়ে গিয়ে পড়ল সাইফের প্রশস্ত বুকে। তার পরনের শুভ্র হিজাব এখনো খোলা হয়নি। সেই সাদা আবরণে ফ্রেমবন্দি গোলগাল মুখমণ্ডলটি আলো ছড়িয়ে উঠল সকালের প্রথম কিরণের মতো। আপনাকে আজ কিছুটা বেশিই স্নিগ্ধ লাগছে, সোনা বউ। মুহূর্তেই রং ঢেলে দিল বাক্যটি। দৃষ্টির ফর্সা গাল রক্তিম আভায় রঙিন হয়ে উঠল। লজ্জা আচমকাই গোপন প্রাচীর ভেদ করে উকি দিল। সাইফের চোখে এই দৃশ্য নতুন। কারণ এতদিন সে পেয়েছে এক নির্লিপ্ততা, অনুভূতিহীন দৃষ্টি। ভ্রু খানিক কুঁচকে উঠল সাইফের। তাতে দৃষ্টির রূপ আরও দীপ্ত হল। বিস্ময়ের স্বরে সে বলল, আহা, লজ্জা পেলে আপনাকে এত অপূর্ব লাগে, জানতামই না। মনে হচ্ছে গালের দুপাশে দুটি টকটকে টমেটো রেখে দিয়েছে কেউ। দৃষ্টি সাইফের বুকে এক ধাক্কা দিয়ে উঠে বসল। দেরি হয়ে যাচ্ছে, আগে নামাজ পড়ে নিন বলে পেছনে ফিরে হেঁটে চলে গেল। সাইফ তার দিকে তাকিয়ে রইল, তারপর মাথা চুলকে হেসে আস্তে আস্তে উঠে দাঁড়াল। দৃষ্টি এসে থামল বারান্দার ধূসর প্রান্তে। সকালের নির্মল হাওয়ায় বুক ভরে টেনে নিল একগাল শ্বাস, প্রতিটি নিঃশ্বাসে স্নিগ্ধতার তরঙ্গ গলে মিশে যাচ্ছে রক্তে। এই সময়টুকু দৃষ্টির কাছে অপার্থিব। মন চায় সূর্যের কাঁটা থেমে যাক এই প্রহরে, সারাদিনটা জমে থাকুক ঠিক এমন আলোর কোমলতায়। চোখ ছড়িয়ে দিল চারপাশে। বছর কয়েকের ব্যবধানে আঙিনার গাছপালারা বেড়ে উঠেছে বিশাল দেহে, নীরবে গিলে নিয়েছে পুরনো চেনা দৃশ্যগুলো। বাড়ির পেছনের ফাঁকা জায়গাটা এখন প্রগাঢ় সবুজে ঢেকে একেবারে জঙ্গলের রূপ নিয়েছে, যেখানে মানুষের পদচিহ্ন নেই বললেই চলে। অথচ একসময় এখানে ছিল প্রাণবন্ত হাসি, ছুটোছুটি, জীবনের স্বতঃস্ফূর্ততা। হঠাৎ মস্তিষ্কে আঘাত করল গত রাতের স্মৃতি। এই জায়গাটির চারপাশে উঁচু বাউন্ডারি দেয়া। বাইরের কেউ ইচ্ছে করলেও ভেতরে প্রবেশ অসম্ভব। তবু রাতের আধারে কে গিয়েছিল সেখানে? দৃষ্টি কি ভুল দেখেছে? কিন্তু সে তো চাক্ষুষ মানুষ, এত বড় ভুল হওয়া সম্ভব নয় সহজে। স্পষ্ট মনে আছে, কাল রাতে কেউ দ্রুত যাচ্ছিল সেই দিকে। মুখে কোনো শব্দ না করে একরাশ ভাবনা নিয়ে ধীরে ধীরে গুটি গুটি পায়ে ফিরে এলো কক্ষে। সাইফ নামাজ শেষ করে উপর হয়ে শুয়ে পড়েছে। এই মুহূর্তে তার ভীষণ ঘুম প্রয়োজন।
তাই কোনো হিসেব না করেই নিজেকে সঁপে দিয়েছে খাটে। দৃষ্টি চুপচাপ এগিয়ে গিয়ে ব্যাংকেট টেনে দিল তার গায়ের উপর, এরপর বেরিয়ে গেল রুম থেকে। শুকনো পাতার উপর পা পড়তেই মর্মর শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। প্রভাতের বুক চিরে ওঠা সেই শব্দের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। দৃষ্টি ধীর মেপে রাখা পায়ে এগোতে লাগল বাড়ির পেছনের নির্জন প্রান্তের দিকে। বিশাল বাউন্ডারির ভেতর বন্দি এই বাড়িটা, এক বিস্তৃত মাঠের মতন, যার এই দিকটায় গাছের ছায়া আর সবুজের ঘনত্ব একটু বেশি। এখানে একসময় একটি চিলেকোঠাসহ পাকা ঘর ছিল, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত আগুনে তা ভস্মে পরিণত হয়। সেই দিন থেকে এইদিকে মানুষের পদচারণা কমে আসে। বাড়ির অন্য দিকগুলি যত্নে পরিচ্ছন্ন হলেও এখানে তেমন কেউই আসে না। দৃষ্টি চারপাশ ঘুরে দেখতে লাগল। উঁচু গাছের ফাঁক দিয়ে ভোরের আলো মৃদুমন্দভাবে ঢুকছে। ঠিক তখনই পায়ের কাছে চোখে পড়ল আধখাওয়া এক সিগারেটের টুকরো। নিচু হয়ে তা কুড়িয়ে নিল হাতে, আঙুলের ফাঁকে ধরে নাকের কাছে নিয়ে একবার শ্বাস নিল গভীরভাবে। তীব্র তামাকের গন্ধ এখনো জীবন্ত, মানে খুব অল্প সময় আগেই কেউ এখানে ছিল এবং এইটুকুই ফেলে গেছে চিহ্ন হিসেবে। ম্যাডাম! হঠাৎ পেছনে থেকে আসা ডাকের ধাক্কায় থেমে গেল দৃষ্টি। ঘাড় ফেরানোর আগে আঁচলের প্রান্ত দিয়ে মুখটা ঢেকে নিল দ্রুত। তাকাতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত পুরুষ। বাড়ির পাহারাদার হয়তো। চেহারায় নতুনত্ব, মনে পড়ল না আগে কখনো দেখেছে। হয়তো তারা চলে যাওয়ার পরই এখানে দায়িত্বে এসেছে। দৃষ্টি ভ্রু কুঁচকাল। চিনেন আমাকে? কি বলেন, আপনাকে চিনব না? ভাই তো আপনার পাহারার জন্যই আমাদের রাখছে এখানে। দৃষ্টি আর কোনো জেরা করল না। আঙুলের ফাঁকে ধরা আধখাওয়া সিগারেটের টুকরো নিপুণ ভঙ্গিতে ছুঁড়ে ফেলল একপাশে। পাহারাদারের চোখও সেদিকে গড়িয়ে গেল। নিজ থেকেই বলে উঠল, মনে হয় পাহারারত কেউই এখানে এসে ফেলে গেছে। আপনার কি কিছু দরকার? দৃষ্টি তার দিকে একবার সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। ঠান্ডা স্বরে উত্তর দিল, না, কিছু লাগবে না, এমনি দেখতে এলাম। কথা শেষ করেই সে সোজা পায়ে বাড়ির দিকে হাঁটা ধরল। দরজার কাছে আসতেই নজরে পড়ল আরও কয়েকজন লোক, হয়তো অন্য পাহারাদার বা কাজের মানুষ। এক মুহূর্ত তাদের দিকে নজর বুলিয়ে নিয়ে ভেতরে ঢুকে গেল। শেখ বাড়ি, প্রথম দেখাই চোখে লাগে তার বিস্তার। জং ধরা দোতলা স্থাপনা, যার চারপাশ ঘিরে আছে উঁচু প্রাচীরের বিশাল বেষ্টনী। সবার চোখে এটি চেয়ারম্যানের বাসভবন হলেও ভালোভাবে দেখলে জমিদারি আমলের গাম্ভীর্যই বেশি ভেসে ওঠে। দৃষ্টির দাদা একসময় এই অঞ্চলের মাতবর ছিলেন। তার হাত ধরেই এই প্রাসাদোপম বাড়ির জন্ম। সেই সময়কার ইট চুনের গন্ধ, খোদাই করা দরজার কাঠ আর অনমনীয় স্থাপত্য আজও বহন করে চলেছে বংশের অহংকার। বংশানুক্রমে বাড়ির বাহ্যিক নকশা অক্ষত রাখা হলেও ভিতরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঢুকে পড়েছে আধুনিকতার নিপুণ ছোঁয়া। আরামদায়ক আসবাব, আলোকসজ্জার শৈলী আর সুবিন্যস্ত কক্ষপথের বিন্যাসে স্পষ্ট তার প্রমাণ। প্রবেশদ্বারের ভেতরেই বিস্তৃত উঠোন, বিশাল খোলা এক মঞ্চ। উঠোনের শেষ প্রান্তে মেইন ফটক, সেখান থেকে দুদিকে মোড় নেওয়া সিঁড়ি উঠে গেছে বাড়ির দোতলায়। সিঁড়ি পার হলেই ড্রয়িং রুম, ডাইনিং, রান্নাঘর আর কিছু কক্ষের সারি। একপাশে তাজউদ্দিনের ব্যক্তিগত ঘর, সাথে তার লাগোয়া অফিস কক্ষ। আপাতত নিচতলায় তার ছাড়া আর কারো স্থায়ী বসবাস নেই। সিঁড়ি পেরিয়ে দোতলার প্রথম মোড়ে ইমনের কক্ষ। তার বিপরীতে নীলিমার ঘর। নীলিমার পাশেই রাহেলা বেগমের কক্ষ। এর পরের সারি জুড়ে কয়েকটি কক্ষ, যেগুলো তালাবদ্ধ। অন্য পাশে প্রথমেই দৃষ্টির কক্ষ আর করিডোরের একেবারে শেষে সাইফের কক্ষ।
এর মাঝখানে আছে দৃষ্টির বাবা মায়ের ঘর, এখন সেটিও তালাবদ্ধ। সামগ্রিকভাবে বলতে গেলে অতিথিদের জন্য একটি কক্ষ বাদে দোতলার বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। দৃষ্টি সিঁড়ি বেয়ে দোতলায় এসে কিছুটা দূরে গিয়ে থেমে গেল একটা কক্ষের সামনে। চোখ ঘুরিয়ে একবার তাকালো সেই কক্ষের দরজার দিকে। কাঠের দরজায় আরামে ঝুলছে তালা। বুকের ভেতর কেমন অদৃশ্য এক ঘৃণা পাক খেয়ে উঠল। এক তপ্ত ভারী শ্বাস ফেলে দৃষ্টি মুখ ঘুরিয়ে চলে গেল। লাইব্রেরি পা দিতেই ইমনকে দেখে থমকাল দৃষ্টি। এই সময় তার উপস্থিতি একেবারেই অপ্রত্যাশিত। দৃষ্টিকে দেখেই ইমনের ঠোঁটে ফুটে উঠল এক ধূর্ত ভেলকি হাসি, যা দৃষ্টির কপালের ভাঁজ আরও গাঢ় করল। ব্যাপার কি এই সময় এখানে? এই জ্ঞানের খাজানার দায়িত্ব আমার, তাই। হা, আপনি বইও পড়েন? আমি তো ভেবেছিলাম শুধু ভাইয়ের চাদর ধরেই টই টই করেন। আপনি কি কোনোভাবে আমাকে অপমান করলেন, ভাবি? যাক, বুঝতে পেরেছেন। উত্তর শেষ করে দৃষ্টি ধীর পায়ে এগিয়ে গিয়ে থামল বইয়ের তাকের সামনে। ইমন স্থির হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে দেখল, তারপর নীরবে তার পেছনে গেল। সে যাই বলুন, এসব খুচরো কথায় আমার গায়ে আঁচ লাগে না। দৃষ্টি কোনো উত্তর দিল না, মন দিল নিজের কাজে। আপাতত একটা জুৎসই বই বাছাই করছে পড়ার জন্য। ভাবি, আপনার পড়া কিছু বই সাজেস্ট করেন না? পড়ে দেখি আপনার রুচি কেমন। আমার রুচি কেমন সেটা আপনার ভাইকে দেখলেই বোঝা যায়, পুরাই বলদমার্কা। বাক্য ছুড়ে দিয়ে সে বেঞ্চে গিয়ে বসে পড়ল হাতে নেওয়া বই নিয়ে। ইমন খানিক হতভম্ব হয়ে রইল। এই নারী, সরি, এ রমণী কখনো কোনো কথা সরল পথে বলে না। আর ইমনের ক্ষেত্রে তো নয়ই। শেষমেশ সে ও বই হাতে নিয়ে বসে পড়ল দৃষ্টির বিপরীতে। সময় অজান্তেই গড়িয়ে যাচ্ছিল। দৃষ্টি বইয়ের পাতায় নিমগ্ন। ইমনও পড়ছে, তবে মাঝে মধ্যে আর চোখে তার দিকে তাকিয়ে দেখছে। দৃষ্টির সাথে একটু ভাব জমাতে চাচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে প্রতিবারই। ছেলেবেলা থেকেই দৃষ্টিকে বোনের মতো দেখে এসেছে ইমনের ছোট দৃষ্টি। তাদের বয়সের পার্থক্য মাত্র 2 বছরের হলেও ইমন সবসময় দূরত্ব বজায় রেখেছে। সাইফ ছাড়া তার কারো সঙ্গে তেমন সখ্যতা ছিল না। কিছু বছর হোস্টেলের ভেতর কাটিয়েছে, আবার কিছু বছর দৃষ্টি অন্যত্র চলে যাওয়ায় সম্পর্কের উষ্ণতা আর জাগেনি। হ্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? কি চাই? ইমনের চিন্তা দ্বারা ভাঙল দৃষ্টির হঠাৎ উচ্চারণে। বইয়ে চোখ নামিয়ে সে গুনগুন করে বলল, এমনি তাকালাম। দৃষ্টি কোনো প্রতিক্রিয়া দিল না। ঠিক তখনই লাইব্রেরি প্রবেশ করল নীলিমা, হাতে চায়ের ট্রে আর চকোচিপসে ছড়ানো বিস্কুটের প্লেট। উজ্জ্বল হাসি নিয়ে ঢুকলেও দৃষ্টিকে দেখেই তার মুখের রং বদলে গেল। দৃষ্টি ও সরু চোখে তাকালো তার দিকে। আপু, তুই এখানে? এই প্রশ্নটা তো আমার করা উচিত, তুই এখানে এত ভোরে? নীলিমার চোখ এবার ইমনের দিকে সরল। সকাল সকাল একসাথে পড়া আর চা খাওয়াটা তাদের এক প্রকার রুটিন হয়ে গেছে। কিন্তু আজকের এই অনাহূত তৃতীয় ব্যক্তির উপস্থিতি তার অভ্যাসে কাটা বিধিয়ে দিল। যদিও ইমন আর নীলিমা সারাদিন খোঁচাখুচিতে মত্ত থাকে, ফাঁকে ফাঁকে ইমন একলা নীলিমাকে বন্ধুর মতো সময় দেয়, সাইফের অনুমতিতেই। নীলিমা কিছু বলার আগেই ইমন ঠান্ডা গলায় বলল, আমরা প্রতিদিন পড়তে আসি এখানে। দৃষ্টি আবারও সরু চোখে দুজনকে পর্যবেক্ষণ করল। তারপর বইয়ে চোখ নামিয়ে শ্লেষমাখা কণ্ঠে বলল, আমি ভেবেছিলাম আমি একাই সকাল সকাল উঠে পড়েছি। এখন তো দেখছি পুরো শেখ বাড়িই জেগে উঠেছে। নীলিমার চাহনি ফের ইমনের দিকে। ইমন শুধু মাথা দুলিয়ে নিঃশ্বাস ফেলল। নীলিমা দৃষ্টির পাশে গিয়ে বসে চায়ের কাপ এগিয়ে দিল। এই নে, চা খা। চা তো আমার জন্য আনা হয়নি।
আমি কেন খাবো? দৃষ্টি চোখ তুলে তাকালো নীলিমার দিকে। নীলিমা ঠোঁট ফুলিয়ে বলল, তো কি হয়েছে, কাপে কি নাম লেখা আছে? নিজেদের জন্য এনেছিস, নিজেরাই খা। আমারটা আমি নিজেই বানিয়ে নেব পরে। এখন ইচ্ছে নেই। নীলিমা চুপ করে গিয়ে একটি কাপ ইমনের দিকে দিল, আরেকটি নিজের হাতে রাখল। দেখি, কি বই পড়ছিস এত মনোযোগ দিয়ে? বলেই নীলিমা বই উল্টে দেখল কভারের নাম, বরফ গলা নদী। নাম দেখে ইমন হেসে বলে উঠল, আরে, এই বইটা আমিও পড়েছি। আর পড়ে কান্নাও করেছি, জানেন ভাবি? দৃষ্টি চোখ পাকিয়ে তাকাল। আমি কিছু জিজ্ঞেস করেছি? ইমন গলা নামিয়ে চায়ের কাপে চুমুক দিল, চোর ধরা পড়ে গেছে। দৃষ্টি দুজনকে একবার ভালোভাবে দেখে উঠে দাঁড়াল। মনে হচ্ছে এখানে শান্তিমতো বই পড়া খুবই দুর্লভ ব্যাপার। সে নীরবতা ভালোবাসে, কিন্তু আজকের সকালটা তেমন নয়। উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে হাতে থাকা বই দিয়ে ইমনের মাথায় একটা বাড়ি দিল দৃষ্টি। দেখে তো মনে হচ্ছে না এখানে বই পড়া হয়। মনে হচ্ছে অন্য কিছুই চলে। এই বলে বইটা যথাস্থানে রেখে বেরিয়ে গেল। ইমন মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করছে আসলে কি হল। নীলিমা তাকিয়ে কপাল কুঁচকে বলল, আপু এইমাত্র কি বলে গেল? অন্য কিছু মানে? এই আপু উল্টো পাল্টা কিছু ভাবল না তো? গোসল সেরে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে দৃষ্টি। ভিজে চুলের ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে গলার নিচে। প্রতিদিন এই শাকচুন্নির মতো লম্বা চুল শুকানো তার কাছে যুদ্ধের সমান। হেয়ার ড্রায়ারের গরম বাতাসে চুলের ভাঁজ উড়ে উঠছে, আর সে আনমনে ডুবে আছে কোনো এক চিন্তার স্রোতে। হঠাৎই নীরবতা চিরে ভুবন কাঁপিয়ে বেজে উঠল সাইফের ফোন। প্রথমবারের তেজ ধ্বনি উপেক্ষা করে দৃষ্টি ফিরে গেল নিজের কাজে। কিন্তু কল কেটে আবারও দ্বিতীয় দফায় গগনবিদারী আওয়াজ ছড়িয়ে পড়তেই বিরক্তিভরে মাথা উল্টে চাইল সাইফ। অর্ধেক মনোযোগে হাত বাড়িয়ে ফোনটা কানে তুলল। অপর প্রান্তের কথা শেষ হতেই কোনো প্রতিক্রিয়া না জানিয়ে কল কেটে দিল। নিজ থেকে আরেকটি শব্দও উচ্চারণ করল না। তারপর আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসল। আর সেই মুহূর্তেই চোখ পড়ল আয়নার সামনে। দৃষ্টির চেহারাটা কেমন কাঠিন্যে গড়া। মনে হয় ফকফকা রঙের কোনো কাঠের পুতুল। এই মেয়ে এত প্রাণহীন হয়ে থাকে কিভাবে, তা আজও সাইফের বোধগম্য নয়। হাসি, রাগ, বিস্ময় কোনো অনুভূতিই সহজে তার চেহারায় ঠাঁই পায় না। আদৌ কি মানুষ এমন হয়? হঠাৎ কি ভেবে সাইফ বিছানা থেকে লাফিয়ে উঠল। দৌড়ে গিয়ে দাঁড়াল দৃষ্টির সামনে। একপাশের ভেজা চুল চেপে ধরে হঠাৎ বলে উঠল, হায় আল্লাহ, বউ, আপনি এই সকাল সকাল গোসল করলেন কেন? আমরা তো রাতে কিছুই করিনি। দৃষ্টি ঘুরে তীক্ষ্ণ চোখে তাকাল সাইফের দিকে। সেই তাকানোতে সাইফ অজান্তেই গোপনে এক ঢোক গিলে নিল। বেশি বলে ফেলেছে কি? তবুও ভেতরের ভয়টুকু চেহারায় প্রকাশ করল না। দৃষ্টি হাতের হেয়ার ড্রায়ারটা তার মুখের দিকে তুলে ধরল। মুহূর্তেই এক ঝাপটা গরম বাতাস সো সো করে ঢুকে পড়ল সাইফের নাক মুখে। সে কাশি দিয়ে উঠল, আর দৃষ্টি ড্রায়ার সরিয়ে আবার মন দিল নিজের কাজে। আয়নায় চোখ রেখে শান্ত গলায় বলে উঠল, আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি ঘেঁষে যাচ্ছেন? ভুলে যাবেন না, আমি কিন্তু অত ভালো মানুষ নই। সাইফ ভেতরে ভেতরে এক আকাশ সাহস জমা করে এগিয়ে এল, তারপর দৃষ্টিকে পেছনে থেকে জড়িয়ে নিল। থুতনি রাখল তার কাঁধে, আর আয়নার প্রতিবিম্বে চেয়ে চোখ রাখল দৃষ্টির চোখে। কাছে না ঘেঁষলে বাচ্চা হবে কিভাবে? আমার কিন্তু 2 জোড়া বেবি চাই। 1 জোড়া মেয়ে, 1 জোড়া ছেলে। তবে এখন না, আপনি আরেকটু বড় হয়ে নিন আগে। দৃষ্টি এবার গোলগাল চোখ মেলে ঘাড় কাত করে চাইল সাইফের দিকে। চাহনিটা এতটাই বিদ্ধকারী যে সাইফ হালকা ধাক্কা অনুভব করে এক কদম পিছিয়ে গেল। মুখে হাত চাপা দিয়ে ভয়ের ভান করে বলে উঠল, আয়া, পুরো তেঁতুল গাছের পেতনির মতো লাগছে। আমি তো ভয়ই পেয়ে গেলাম। দৃষ্টি ফট করে টেবিলের উপর থেকে চিরুনি তুলে ছুড়ে দিল তার দিকে।
সাইফ তা এড়িয়ে গিয়ে ভুবন ভোলানো একখানা হাসি ছুড়ে দিল। দৃষ্টি স্থির হয়ে তাকিয়ে রইল সেই শুভ্র একপাটি দাঁতের দীপ্তিময় হাসির দিকে। ভেতরে এক অদৃশ্য আবেশ ছড়িয়ে পড়ল, গোপনে তাকে আচ্ছন্ন করল। হাসি দিয়েই দৃষ্টি তেড়ে আসার আগে সাইফ হঠাৎই ছুটে চলে গেল। ঠোঁটের কোণে খানিক মুচকি হেসে আবার নিজের কাজে ডুবে গেল দৃষ্টি। উজান ভাই, এই উজান ভাই, কই তুমি? গলায় অধৈর্যের ঝাঁজ মিশিয়ে হাঁকডাক করতে করতে হঠাৎ ফট করে উজানের ঘরে ঢুকে পড়ল ঈশিতা। দরজা ঠেলে ভেতরে এসে থমকে দাঁড়াল মুহূর্তের জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছিল উজান, ভেজা চুল থেকে টুপটাপ পানি ঝরে পড়ছে মেঝেতে। আকস্মিক উপস্থিতিতে ঈশিতার ডাক কানে গিয়ে লাগতেই উজান চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকাল। ঘরে ঢুকে আরও এক ধাপ বিস্মিত হল ঈশিতা। পরের মুহূর্তেই চোখ বড় বড় করে চিৎকার দিয়ে নিজের মুখ দু হাতে ঢেকে ফেলল। আয়া আয়া, এসব কি করছো তুমি, উজান ভাই? উজানও এক মুহূর্তের জন্য ভরকে গেল। হঠাৎ চিৎকারের তীব্রতায় বুকের ভেতর হালকা ধাক্কা খেল। তারপর কপাল কুঁচকে কোমরে দুই হাত রেখে গজরিয়ে উঠল। কি করলাম আমি? চিৎকার করছিস কেন? মাথা খারাপ নাকি তোর? ঈশিতা হাতের ফাঁক দিয়ে সতর্কভাবে এক চোখ বের করে উকি দিল। ভেজা চুলের ফাঁক গলে চোখে পড়ল অর্ধনগ্ন উজানকে। গায়ে কেবল একটা তোয়ালে জড়ানো, বুক থেকে কোমর পর্যন্ত পেশিবহুল দেহের গরম ভেজা পানিতে চকচক করছে। পানির কণাগুলো বেয়ে গলা থেকে বুক অবধি গড়িয়ে নামছে ধীরগতিতে। অজান্তেই গলা শুকিয়ে এলো ঈশিতার, একটা শুকনো ঢোক গিলল সে। অপ্রস্তুত শরীর, কিশোরসুলভ অন্তর, হঠাৎই কোথা থেকে একঝাঁক অপরিচিত আবেগের ঢেউ এসে আছড়ে পড়ল তার ভেতরে। উজান এখনো ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, চোখে ঝলসে ওঠা বিরক্তির রেখা। সমস্যা কি তোর? বলবি কিছু, না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকই চালাবি? ঈশিতা ভয়ার্ত চোখে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল। শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা নেই তোমার? উজান একবার নিজের দিকে তাকাল। ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের রেখা ভেসে উঠল। এ আর এমন কি ব্যাপার? এভাবেই তো থাকে সে প্রায়ই। কোনো উত্তর না দিয়ে ধোপাদপ করে কয়েক পা এগিয়ে এলো ঈশিতার দিকে। ঈশিতা কিছু বোঝে ওঠার আগেই উজান শক্তভাবে তাকে চেপে ধরল কাঠের আলমারির সাথে। কাঠের স্পর্শ পিঠে লাগতেই ঈশিতার বুকের ধুকপুকানি বেড়ে গেল। কি করছে উজান সে কিছুই ধরতে পারছে না। চোখ দুটো গোল গোল হয়ে স্থির হয়ে আছে উজানের মুখে। গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতর অজানা স্রোত বয়ে চলেছে। শুকনো ঢোক গিলতে গিয়ে জিভ দিয়ে অসহায়ভাবে ঠোঁট ভিজিয়ে নিল সে। সেই সামান্য দৃশ্যটাও এড়াল না উজানের চোখ। মুহূর্তেই তার চাহনি থমকে গেল। চোখের গহীনে অদ্ভুত আবেশ জমাট বাঁধল, তীক্ষ্ণ চাহনি স্থির হয়ে রইল ঈশিতার চোখে। ঝুঁকে এসে মৃদু ফিসফিসে কণ্ঠে বলল, এমন ভাব ধরছিস কেন? তোর এই চাহনিটা দেখে তো মনে হচ্ছে তুই ১৯০০ সালের মানুষ, জীবনে এমন কিছু কোনোদিন চোখে দেখিসনি, তাই না? ঈশিতার কান লাল হয়ে উঠল। উজানের গলার স্বর ভিন্নরকম লাগছে তার কাছে। কণ্ঠের ভারী সুরে এক অজানা আবেশ লুকিয়ে আছে যা আগে কখনো টের পায়নি সে। পিঠ ঠেকানো আলমারিটায় দু হাত ছড়িয়ে চোখ নিচের দিকে নামিয়ে মৃদু স্বরে বলে উঠল ঈশিতা, এটা জার্মানি না উজান ভাই, এটা বাংলাদেশ। সেখানে থাকতে থাকতে তোমার মাথা পুরো উল্টে গেছে। কথাটা শুনে উজানের ধ্যান ভেঙে ফিরে এলো বাস্তবে। তার চাহনি বদলে গেল এক নিমিষে। দ্রুত সরে এল ঈশিতার কাছ থেকে। বিছানার ওপরে রাখা একটি টি শার্ট তুলে নিয়ে ঝটপট গায়ে জড়িয়ে ফেলল। তারপর ওয়াশরুমে ঢুকে প্যান্ট পরে বেরিয়ে এল। ঈশিতা এখনো একই ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে আছে। উজান হাতে টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে একবার ঈশিতার দিকে তাকাল। গলার স্বর এবার আগের চেয়ে টানটান করে বলল, কেন এসেছিস? কোনো দরকার ছিল? নিজেকে কষ্টে সামলে নিয়ে ঈশিতা স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করল, আমাকে কলেজে দিয়ে এসো। একা যেতে আমার ভয় লাগছে।
উজানের হাতের টাওয়াল মাঝপথে থেমে গেল। ভ্রু সামান্য কুঁচকে তাকালো ঈশিতার দিকে, গভীর সুরে বলল, ভয় লাগবে কেন? সবসময় তো একাই যাওয়া আসা করিস, তাই না? কলেজে একটা মেয়ে মারা গেছে, এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে। তাই ভয় লাগছে আমার। যদি আমিও। কথাটা থেমে গেল অর্ধেকেই। বাকিটা উচ্চারণ না করলে উজান বুঝে ফেলল। মেয়েটা মারা যাওয়ার খবর তার কানে পৌঁছেছিল। একটা রেপ কেস, এখনো ইনভেস্টিগেশন চলছে। তবু অভিজ্ঞ চোখে বোঝা যায় এই ধরনের মামলা কতদূরই বা গড়ায়। প্রথম দিন চারপাশে গুঞ্জন, হইচই, আলোড়ন থাকে, তারপর সময়ের সাথে সব চাপা পড়ে যায়। উজান এক মুহূর্ত থেমে থেকে মৃদু স্বরে উচ্চারণ করল, ঠিক আছে, নিয়ে যাব। রেডি হয়ে নি। মিস্টার সাইফ, লাশটা আপনাদের বিলেই কেন পাওয়া গেল? পুলিশ কর্মকর্তার কণ্ঠে কৌতূহলের সাথে তীক্ষ্ণ সন্দেহ। কথাটা শেষ হতেই সাইফ ধীরে চোখ তুলে তাকালো, স্থির স্বরে বলল, এটা একটা বিল, অফিসার। এখানে লাশ ফেলা হতে পারে, যে কোনো সময়, যে কোনো কারো। সেটা কার বিল, সেটা নিশ্চয়ই মূল প্রসঙ্গ নয়, তাই না? অফিসার ভ্রু কুঁচকে সামনে ঝুকল, কণ্ঠে এবার চাপা আগ্রাসন। আমারও একই প্রশ্ন। এত বিল থাকতে আপনাদের এখানেই কেন? এর পাশেও তো আরও অনেক বিল আছে। আপনি আসলে কি বলতে চাইছেন, সেটা স্পষ্ট করে বলুন। অফিসারের ঠোঁটে অল্প হাসি, কণ্ঠে তীক্ষ্ণতা। এই খুনের সাথে আপনার কোনো কানেকশন নেই তো? পরের মুহূর্তেই সাইফ হো হো করে হেসে উঠল। অপ্রত্যাশিত হাসিতে পুরো ঘরটা থমকে গেল। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেপুলে, সবার চোখ সাইফের মুখে স্থির। ইমন পাশের দেয়ালে হেলান দিয়ে গম্ভীরভাবে পর্যবেক্ষণ করছে সব। হাসি থেমে গেলে সাইফ আঙুল দিয়ে গলার চাদরটা আলগা করে ঠিক করল। তারপর শান্ত কণ্ঠে ধীরে ধীরে উচ্চারণ করল, অফিসার, আপনি কি বোঝাতে চাইছেন? আমি মেয়েটাকে খুন করেছি, তারপর আবার আমাদের বিলেই ফেলে দিয়েছি, যাতে নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারেন আমি খুন করেছি? আমার কপালে বুঝি এত বড় করে বলদ লেখা আছে? শেষ কথাটায় কণ্ঠের তীক্ষ্ণ বিদ্রূপী অফিসারের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। বোকার মতো প্রশ্নটা যে করে ফেলেছে, সেটা তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট। সাইফ এক মুহূর্ত থেমে মুচকি হেসে আবার বলল, যদি সত্যিই মনে হয় আমার সাথে কোনো কানেকশন আছে, তাহলে ধরে নিতে পারেন কেউ আমাকে ফাঁসাতে চাইছে। আর এটাই একমাত্র কানেকশন। কেউ আপনাকে কেন ফাঁসাতে চাইবে? আপনি কার সাথে কি করেছেন? মাপা স্বরে জবাব দিল সাইফ। আমার জানা মতে আমি কারো সাথে কিছুই করিনি। বাকিটা খুঁজে বের করা আপনাদের কাজ। এখন আপনি যেতে পারেন। আশা করি আমার সাথে আর কোনো দরকার নেই। থাকলেও জানাবেন, আমি যথাসম্ভব সহযোগিতা করব। অফিসার কয়েক সেকেন্ড থেমে স্থিরভাবে সাইফকে দেখল। তারপর গম্ভীর কণ্ঠে জানিয়ে দিল, আমরা জিজ্ঞাসাবাদের জন্য আবার আসব। ততদিন আপনি দূরে কোথাও যাবেন না। কথাটা শেষ করেই অফিসার সোজা বেরিয়ে গেল ঘর থেকে। সাইফ এবার হেলান দিল চেয়ারের পিঠে, ধীরে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইল। তারপর চোখ খুলে ইমনের দিকে তাকিয়ে খুব সূক্ষ্ম এক ইশারা করল। ইমন মাথা নাড়িয়ে সায় জানাল। কেটে গেছে আরও 11টি দীর্ঘদিন। সময় ও স্রোত কারো জন্য থেমে থাকে না, তারা নিজের স্বকীয় ছন্দে অনবরত গড়িয়ে চলে। বারান্দার রেলিংয়ে অন্যমনস্ক ভঙ্গিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে দৃষ্টি। বিকেলের রঙিন প্রলেপে ঢাকা আকাশে তুলোর মতো নরম মেঘেরা ভেসে বেড়াচ্ছে। সূর্যের তেজ আজ কিছুটা মক্রিয়মান, তবু আলোয় ভরপুর চারপাশ। মেঘেরা সোনালি কিরণকে নীরব পর্দায় ঢেকে রেখেছে, তবুও প্রকৃতি তার দীপ্তি লুকোতে পারেনি। দৃষ্টির মনটা তলিয়ে আছে সাইফের ভাবনায়। তাদের মধ্যকার দূরত্ব যে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল, এখন তা অনেকটাই ক্ষয় হয়ে গেছে। সাইফের ভালোবাসা ধীরে ধীরে তাকে স্বাভাবিক করে তুলেছে, ক্লান্ত হৃদয়ের সমস্ত দ্বিধা গলিয়ে দিচ্ছে। এখন আর সাইফের পাশে বসতে তার ভেতরে অস্বস্তি কাজ করে না।
বরং লোকটাকে না দেখলে অদ্ভুত এক অস্থিরতা এসে জড়িয়ে ধরে তাকে। মনটা খচখচ করে, যেন কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে। আজ দৃষ্টি নিজের কাছে একটা কঠিন অঙ্গীকার বেঁধে নিয়েছে। এবার আর সাইফকে দূরে সরিয়ে দেবে না। লোকটা সত্যিই ভালোবাসার যোগ্য। এতদিন যে অবহেলার প্রাচীর গড়ে রেখেছিল, সেটি আজ নিজ হাতেই ভেঙে ফেলতে চাইছে সে। সাইফের প্রতি অন্যায়টা আর কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবে না। যতই কষ্ট আসুক, যতই আবেগের ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাক, সাইফকে এবার বুকের কাছে টেনে নিতেই হবে। হাজার হলেও লোকটা তার স্বামী, তার জীবনের অর্ধেক। এত অগাধ ভালোবাসার বিনিময়ে সামান্য কিছু উষ্ণতা ফেরত দেওয়াটা যে তার দায়। এই উপলব্ধিটুকু মনে হতেই লাজে দৃষ্টির গাল দুটি অনলকান্ত লালিমায় রঙিন হয়ে উঠল। রাত 11টার কাঁটা পেরিয়ে গেছে। সাইফ আগেই জানিয়ে গিয়েছিল যে আজ রাতে দেরি হবে তার ফেরা। তাই ব্যস্ততার কোনো ছাপ নেই দৃষ্টির মধ্যে। ধীর লয়ে, সময় নিয়ে, এক অদ্ভুত মনোযোগে তৈরি হচ্ছে সে। সবাই যার যার ঘরে আগেই চলে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে দৃষ্টি নিজেকেই নতুন চোখে দেখছে। মাথা কিঞ্চিত একপাশে হেলিয়ে ঘুরে ঘুরে প্রতিটি ভাঁজ, প্রতিটি রেখা পরখ করছে। আজ তার পরনে গাঢ় মেরুন রঙের এক পিনপিনে পাতলা শাড়ি। ভারী নজর কাড়ার মতো। শাড়িটা পেয়েছিল সাইফের ড্রয়ারে। অনুমান করে নিয়েছে, কোনো একসময় হয়তো তার জন্যই কিনে রেখেছিল সাইফ। তাই আজ সাইফকে চমকে দিতে এই শাড়িটাকেই বেছে নিয়েছে দৃষ্টি। আজকের রাতটাও বিশেষ। সাইফের জন্মদিন। দিন কয়েক আগে তার জিনিসপত্র গুছানোর সময় হঠাৎই চোখে পড়েছিল সাইফের আইডি কার্ড। তাতেই জেনেছিল আজ সাইফের 29তম জন্মদিন। হঠাৎই ভ্রু কুঁচকে গুনে গুনে হিসাব কষে দেখল, সাইফ তার চেয়ে পুরো 8 বছরের বড়। এই ছোট্ট ফারাকটা মনে পড়তেই প্রথমে একরাশ বিরক্তি এসে জমল তার ভেতর। ঠোঁট বাকিয়ে একবার ভেবে নিল, তার ভাগ্যেই নাকি এমন বুড়ো স্বামী লেখা ছিল। কিন্তু মুহূর্ত পরেই নিজেরই ভাবনায় হেসে উঠল। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখে মুখে ধরা দিল লাজুক দীপ্তি। নিপুণ আঙুলে তুলে নিল ছোট্ট কাজলের কৌটা। আয়নার সামনে ঝুঁকে দাঁড়িয়ে ডাগর চোখের ভাঁজে টেনে দিল এক নিখুঁত কালো রেখা। চকচকে চোখগুলো মুহূর্তেই অন্য এক গভীরতা পেল। এরপর তুলে নিল মেরুন রঙের লিপস্টিক, খুব হালকা, মৃদু স্পর্শে ঠোঁটের উপর ছড়িয়ে দিল তার স্নিগ্ধ আভা। সাজগোজ এতটুকুই। দীর্ঘ কত বছর পর এই সজ্জার ছোঁয়া তার মুখে লেগেছে সে নিজেই ঠিক মনে করতে পারছে না। শাড়ির আঁচল কোমরে গুজে ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। প্রতিটি কোণে, প্রতিটি টেবিলের ধার ঘেঁষে সাজিয়ে রেখেছে মোমবাতি। এখন কেবল সেগুলো জ্বালানোর অপেক্ষা। পাশে রাখা আছে কিছু লাল বেলুনও, নীলিমার কাছ থেকে ধার নিয়েছে। মেয়েটা বারবার জানতে চেয়েছিল কি করতে যাচ্ছে সে এগুলো দিয়ে, কিন্তু দৃষ্টি কিছুই বলেনি, শুধু এক চিলতে রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে গেছে। টেবিলের মাঝখানে রাখা আছে ছোট্ট এক কেক। নিজের হাতে বানানো। কেমন হয়েছে সেটি নিয়ে কোনো ধারণাই নেই তার। মনে পড়ে গেল অনেক বছর আগের সেই স্মৃতি, বাবার জন্মদিনে প্রথমবার কেক বানিয়েছিল সে। অথচ তাতে চিনি দিতে ভুলে লবণ ঢেলে ফেলেছিল। তারপর কারো পক্ষে সেটি মুখে তোলা সম্ভব হয়নি। সেই তিক্ত ভুলের কথা মনে করে এবার নিজের ভেতরেই হালকা অস্বস্তি খেলে গেল। তবু এবার কোনো ভুল হয়নি, নিশ্চিত দৃষ্টি। সাইফের কেমন লাগবে এই আশঙ্কা আর প্রত্যাশার দোলাচলে বুকের ভেতর কেমন একটা কাঁপুনি জমে উঠল। দরজায় হঠাৎ খটখট শব্দ হতেই দৃষ্টির বুকের ভেতরটা ধক করে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। সবকিছু ঠিকঠাক, পরিকল্পনা মতোই। তার পক্ষে যতটা সম্ভব কাউকে কিছু না জানিয়ে, যতটুকু নিখুঁতভাবে সাজানো যায়, সেটুকুই করেছে।
তবু অজানা উত্তেজনায় বুকের ভেতর কেমন অদ্ভুত টান লাগছে। আয়নার দিকে শেষবারের মতো তাকিয়ে নিল। শাড়ির পল্লবটা ঠিক করে চুলগুলো আলতো করে ছড়িয়ে দিল কাঁধে। গভীর নিঃশ্বাস নিয়ে পা বাড়ালো দরজার দিকে, তারপর একটানেই হাতল ঘুরিয়ে খুলে দিল দরজা। ঝমঝমে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে সাইফ। তার কাঁধ বেয়ে জল গড়িয়ে পড়ছে, চুলের ডগা থেকে টুপটাপ ফোঁটা মেঝেতে পড়ছে। ঋতুর আবহাওয়া এখন অনিশ্চিত। মুহূর্তে পরিষ্কার আকাশ, আবার হঠাৎ ঘন কালো মেঘের জটলা, এক নিমিষেই বৃষ্টি নেমে আসে আবার মিলিয়ে যায়। সাইফ ভিজে চুলের ফোঁটা ঝাড়তে ঝাড়তে চোখ তুলে তাকাল। বাড়ির অন্য পাশ থেকে বিদ্যুতের তীক্ষ্ণ আলো আসছে, অথচ তার ঘরে ম্লান, নরম মোমের আলোয় এক অদ্ভুত আবহ তৈরি হয়েছে। সাইফের ভ্রু কুঁচকে উঠল। ধীর, পরিমিত পায়ে ভেতরে ঢুকতেই চোখ থেমে গেল বিস্ময়ে। চারপাশের দেয়ালে নাচছে মোমবাতির আলোছায়া, পুরো ঘরটা টৈটম্বুর আলোয় জ্বলজ্বল করছে। ঘরের মাঝখানে পাতানো ম্যাটের উপর ছোট্ট এক টুলে রাখা মাঝারি আকারের কেক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য লাল বেলুন। হঠাৎই সাইফ অনুভব করল তার একেবারে কানের পাশে উষ্ণ শ্বাসের ছোঁয়া। ঝড়ে দুলে থাকা পাতার মতো ভিজে শরীর কেঁপে উঠল হালকা। দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে এলো, মুখটা সাইফের কাছে ঝুঁকিয়ে আনল। ঠোঁটের ফাঁক দিয়ে নিখুঁত মৃদু স্বরে ফিসফিসিয়ে বলল, শুভ জন্মদিন, শেখ সাহেব। দৃষ্টি সরে যেতেই সাইফ মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। মুহূর্তে বুকের ভেতরটা কেমন হঠাৎ শূন্য হয়ে এলো, কয়েকটা হৃদস্পন্দন থেমে গেল এক নিমেষে। চোখের সামনে দাঁড়িয়ে আছে এক মায়াময়ী অপ্সরা, মেরুন রঙের পিনপিনে শাড়িতে মোড়ানো পরি। ঝরে পড়া মোমবাতির আলো তার গাত্রবর্ণে ছায়া আলো খেলা করছে, তাতে দৃষ্টির রূপটাকে আরও অলৌকিক করে তুলেছে। সাইফের ঠোঁট কেঁপে উঠল বিস্ময়ে। কাজলমাখা লম্বাটে চোখের গভীরতা অব্যক্ত ভাষায় কিছু বলছে। দৃষ্টি ড্যাবড্যাব চোখে তাকিয়ে আছে তার দিকে। সেই চাহনির তীব্রতা সাইফের বুকের ভেতর অদ্ভুত কাঁপন তুলছে। ধীরে ধীরে সাইফ এগিয়ে গেল। পাশের টেবিল থেকে একটা মোমবাতি তুলে নিয়ে আলোটা দৃষ্টির মুখের কাছে ধরল। আরও একটু কাছে থেকে দেখতে চাইল তার সোনা বুকে। মোমের ক্ষীণ আলোয় ফুটে উঠল দৃষ্টির গালের লালিমা, নরম ঠোঁটের প্রান্তে জমে থাকা স্নিগ্ধ কাঁপুনি। দৃষ্টি আস্তে ফিসফিস করে বলে উঠল, কি হলো, পছন্দ হয়নি আপনার? কথাগুলো কানে আসতেই সাইফের শরীরের ভেতর দিয়ে বিদ্যুতের শিরশিরে স্রোত বয়ে গেল। কি করবে বুঝে উঠতে পারছে না। ভেতরে ভেতরে নিজেকে উন্মাদ মনে হচ্ছে তার। বাইরে এখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেই শব্দের সাথে মিশে আছে সাইফের বুকের ভেতরের তীব্র স্পন্দন। ভিজে শরীর থেকে টুকটুক করে জল গড়িয়ে মেঝেতে জমছে, কিন্তু সাইফের মন এখন অন্য এক উন্মাদনায় দুলছে। আরও এক কদম এগিয়ে যেতেই দৃষ্টি হাত বাড়িয়ে থামিয়ে দিল তাকে। চোখে মুখে লাজুক গাম্ভীর্যের ছাপ, কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। ভিজে জামাকাপড় পাল্টে আসুন, তারপর আমরা কেক কাটব। শব্দগুলো বলেই সাইফের হাতে থাকা মোমবাতিটা নিভিয়ে দিয়ে জোর করেই তাকে ওয়াশরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল। সাইফ কোনো প্রতিবাদ করল না, শুধু দৃষ্টির চোখের সেই অদ্ভুত আলোটা বুকের গভীরে জমিয়ে রেখে ভিজে পায়ের ছাপ ফেলতে ফেলতে এগিয়ে গেল ধীরে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ধূসর টি শার্ট আর কালো ট্রাউজার পরে বেরিয়ে এলো সাইফ। ভেজা চুলের ফোঁটাগুলো এখনো কপালে গড়িয়ে পড়ছে। দরজা ঠেলে বেরিয়ে এসেই থমকে গেল। ঘরের মাঝখানে ছোট্ট টুলে রাখা কেকের সামনে বসে মোমবাতি জ্বালাচ্ছে দৃষ্টি। ক্ষুদ্র শিখার আলোতে তার মুখের অর্ধেক আলোকিত, অর্ধেক গোপন। সাইফকে দেখতে পেয়েই রমণী একবার তাকিয়ে হেসে ইশারায় তাড়াতাড়ি আসতে বলল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে সে হয়তো স্বপ্নে হাঁটছে। তার কাছে এখন সবকিছু অবিশ্বাস্য লাগছে, অপ্রত্যাশিত, অথচ অবিরাম মোহময়। মনে হচ্ছে ঘুম ভেঙে গেলেই সব হয়তো আবার আগের মতো নিস্তরঙ্গ হয়ে যাবে। দৃষ্টির এই হঠাৎ পরিবর্তনের রহস্যটাও তার মাথায় ধরছে না।
দৃষ্টি কেকের পাশ থেকে একটা ছুরি তুলে সাইফের হাতে ধরিয়ে দিল। মোমবাতির দপদপে আলোয় সাইফের চোখে প্রতিফলিত হল। দৃষ্টি ধীরে স্বরে বলল, কেকটা কাটুন। সাইফ কোনো কথা বলল না, শুধু মাথা দুলিয়ে সম্মতি জানাল। এক নিঃশ্বাসে মোমবাতিগুলো নিভিয়ে দিল সে, তারপর সাবধানে ছুরিটা চালিয়ে কেকটা কেটে ফেলল। দৃষ্টি মৃদুস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে শেখ সাহেব। শব্দগুলো বাতাসে ভেসে সাইফের বুকের ভেতর সরাসরি আঘাত করল। তার চাহনি এখনো আটকে আছে দৃষ্টির মুখে। কতটা অপলক তাকিয়ে আছে সে কেউ না দেখলে বিশ্বাস করবে না। এক বিন্দু পলকও ফেলার শক্তি নেই যেন তার। অথচ মেয়েটার মুখে কোনো লাজুক কাঁপন নেই, নেই কোনো দ্বিধা। অদ্ভুত দৃঢ়তা খেলা করছে তার চোখে। দৃষ্টি হাত বাড়িয়ে ছোট্ট এক টুকরো কেক তুলে নিল হাতে। সাইফের দিকে বাড়িয়ে দিল তা। খেয়ে দেখুন কেমন হয়েছে। দ্বিতীয়বার বানিয়েছি। প্রথমবার তো এমন বাজে হয়েছিল, কেউ খেতেই পারেনি জানেন। সাইফ চোখ না সরিয়ে এই কেকটা মুখে তুলে নিল। স্বাদটা সে বুঝল কিনা সেটা তার নিজেরও জানা নেই। তার সমস্ত মনোযোগ আটকে আছে কেবল তার সোনাবুয়ের গাল, চোখ, ঠোঁটের সূক্ষ্ম কাঁপনে। দৃষ্টি এবার হা করে তাকিয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। বলুন না, কেমন হয়েছে? ভালো হয়নি তাই না? সাইফের কণ্ঠস্বর এলো অত্যন্ত নিচু, প্রায় ফিসফিসের মতো। মনে হল অমৃত খেলাম। সেই কথাটুকু বলতে গিয়েও বোঝা যাচ্ছিল সাইফ পুরোপুরি হুঁশে নেই। দৃষ্টি নিজের হাতে সাইফকে খাইয়ে দেওয়া কেকের বাকি টুকরোটা এবার নিজের মুখে তুলে নিল। চোখ উল্টিয়ে স্বাদটা বোঝার চেষ্টা করল। না, খারাপ হয়নি। আবার সাইফের বলা মতো অমৃতও নয়। দৃষ্টি কেকটা সরিয়ে একপাশে রাখল। মাঝঘরে বিছানো ছোট্ট ম্যাটের উপর বসেছে তারা দুজন। চারপাশে দপদপে মোমের আলোয় ঘরটা এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে। ধোয়ার হালকা গন্ধ মিশে আছে মিষ্টি সুগন্ধির সাথে। সাইফ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎ নিচু স্বরে বলে উঠল, আপনার শরীর ঠিক আছে তো, বউ? আপনি এমন করছেন কেন? এগুলো তো আপনার স্বভাবের সাথে যায় না। প্রশ্নটা শুনে দৃষ্টি মৃদু হেসে ফেলল। আজকের রাতে লজ্জা তাকে যেন ছুঁয়েই দেখছে না। নিজের ভেতর এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে সে। হয়তো এই প্রথমবারের মতো নিজের ভেতরের সব দ্বিধা সরিয়ে রাখতে চাচ্ছে। সাইফের দিকে আরও একচুল এগিয়ে এলো দৃষ্টি। চোখের কোণে জমে থাকা স্নিগ্ধতা এবার এক অদ্ভুত দৃঢ়তায় রূপ নিল। তার স্বভাবে না থাকলেও আজ ইচ্ছে করছে এই মানুষটার প্রতি নিজের অনুভূতিটুকু উজাড় করে দিতে। হয়তো কারণটা খুব সোজা, আজ সাইফের দিন। তার জীবনের একটা বিশেষ দিন। আর বিশেষ দিনে লোকটারও প্রাপ্য কিছু বিশেষ অনুভব। সাইফের গা ঘেঁষে বসল সে। স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, বলুন তো, উপহার হিসেবে কি চাই আপনার? আপনার ভালোবাসা। সাইফের উত্তর আসলো বিন্দুমাত্র দেরি না করে। কথাটা শুনেই দৃষ্টি হালকা হাসল। ধীর লয়ে মাথা দুলিয়ে মৃদুস্বরে বলল, উমম, তা তো দিবই। এটা ছাড়া আর কি চাই? এই এক মুহূর্তে মোমের আলোয় তাদের দুজনের চোখের গভীরে হাজার অপ্রকাশিত অনুভূতি একসাথে খেলে গেল। ঘরের বাইরে বৃষ্টির টুপটাপ শব্দ, আর ভেতরে জমাট বাঁধা এক নীরব স্রোত। কথার চেয়ে অনেক বেশি কিছুই বলে যাচ্ছিল বোধহয়। সাইফ এবার দৃষ্টির আরও কাছে এলো। তাদের মাঝে কেবল এক নিঃশ্বাসের ফাঁক। সাইফের ভেজা শরীর থেকে বের হওয়া কাঁচা গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে দৃষ্টির চোখে মুখে। ভালোবাসা দিলেই হবে, আর কিছু চাই না আপনার থেকে, নিমগ্ন স্বরে বলে উঠল সাইফ। দৃষ্টি ঠোঁটের কোণে একটুখানি রহস্যময়ী হাসি টেনে নিল। খুব নরম কণ্ঠে ফিসফিস করে উত্তর দিল, কিছু তো চাইতেন হবে। এবার নীরবতা ভেঙে এলো সাইফের আকুল স্বর। তাহলে একটা পুতুল চাই। ছোট্ট পুতুল, রক্তে মাংসে গড়া, ক্ষুদ্র হাত পা, গোলাপি ঠোঁট, আপনার মতোই নরম ফুলকো ফুলকো গাল। ডাগর ডাগর চোখের সেই পুতুলটা চাই আমার। দেবেন?
কথাগুলো শোনার পর দৃষ্টির বুকের ভেতর ধকধক শব্দ তীব্র হয়ে উঠল। রাজ্যের সব লজ্জা একসাথে এসে ভিড় করল তার মুখে। চোখ নামিয়ে ফেলল, গালজোড়া লালচে হয়ে উঠল অনায়াসেই। অস্থির হাতে আঁচল মুঠো করে বসে রইল। সাইফ এবার আর ধৈর্য ধরতে পারল না। দৃষ্টির কোমর জড়িয়ে নিজের আরও কাছে টেনে নিল। গলা নামিয়ে দৃষ্টির কানের পাশে গরম নিঃশ্বাস ছুঁয়ে বলল, দিবেন না? দৃষ্টি প্রথমে কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে চোখ তুলে তাকালো সাইফের দিকে। সাইফের চোখে যে আকুলতা, তা পৃথিবীর কোনো ভাষায় মাপা যাবে না। সাইফের সেই চাওয়ায় এক আশ্চর্য মরিয়া আবেগ লুকিয়ে আছে। দৃষ্টির চোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর অস্থিরতা জমে আছে, কণ্ঠস্বরটা খুবই মৃদু, প্রায় ফিসফিস। দিব। শব্দটা শোনামাত্র সাইফের মুখে এক রাজ্যের হাসি ফুটে উঠল। দু হাতে দৃষ্টির হাত শক্ত করে ধরল, তারপর বেপরোয়া পাগলামিতে তার হাতের উপর, আঙুলের উপর একের পর এক চুমু এঁকে যেতে লাগল। চোখ বেয়ে নেমে এলো অশ্রুবিন্দু। এত বছরের সাধনা, এত বছরের প্রার্থনা আজ তার পরিণতি। দৃষ্টি স্থির তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফও মুখ তুলে তাকালো দৃষ্টির দিকে। তার চোখ এখন টকটকে লাল, প্রবল, অপ্রতিরোধ্য, আর সম্পূর্ণভাবে দৃষ্টিমগ্ন। সাইফ দৃষ্টির একেবারে সামনে এসে থমকাল। চোখ দুটি লালচে, দম নিতে কষ্ট হচ্ছে, যেন বুকের ভেতর এক দাউদাউ জ্বালা। ব্যাকুল কণ্ঠে, ভাঙা নিঃশ্বাসে সে ফিসফিস করে বলে উঠল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বউ, বুকের ভিতর দাউদাউ করে আগুন জ্বলছে। আপনাকে চাই, পুরোপুরি আমার করে চাই। অনুমতি দেবেন। একটা দীর্ঘ নীরবতা। তারপর দৃষ্টি বুকের ভেতর জমে থাকা সব দ্বিধা একপাশে সরিয়ে নিল। ধীরে, খুব ধীরে দু হাত মেলে ধরল সাইফের দিকে, এক ভালোবাসাপূর্ণ আলিঙ্গনের আহ্বান জানাল। এবার আর সাইফ নিজেকে আটকে রাখতে পারল না। উন্মাদ প্রেমিকের মতো ঝাঁপিয়ে পড়ল প্রেয়সীর বুকে। তার ঠোঁটজোড়া দৃষ্টির ঠোঁট আঁকড়ে নিল। ধীরে ধীরে সেই স্পর্শ নামতে লাগল কণ্ঠমণি থেকে গ্রীবার বাঁক বেয়ে আরও নিচে। সাইফের দু হাত অবাধ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে দৃষ্টির শরীরের প্রতিটি বাঁকে, প্রতিটি স্পর্শে জমা হচ্ছে অজানা এক বিদ্যুৎ প্রবাহ। দৃষ্টির শরীর থরথর করে কেঁপে উঠছে। বুকের ভেতর দ্রুত ওঠানামা করছে নিঃশ্বাস। হাত শক্ত করে চেপে ধরেছে সাইফের জামা, এই অনিশ্চিত আবেগের স্রোতে নিজেকে সামলাতে চাইছে। দৃষ্টি হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠল। বুকের গভীর থেকে জমে থাকা এক চাপা আর্তনাদ বেরিয়ে এলো। সাইফ থমকে গেল। তার দু হাত মাঝপথে থেমে গেল। হতবাক হয়ে তাকালো দৃষ্টির দিকে। কি হলো বউ? কাঁদছেন কেন? আপনি কি এখনো প্রস্তুত নন? ব্যাকুল কণ্ঠে, কাপা শ্বাসে জিজ্ঞেস করল সাইফ। কিন্তু দৃষ্টি তার দিকে তাকিয়েই আরো জোরে কেঁদে উঠল। চোখের জল ঝরে পড়ছে অবিরাম, বৃষ্টির স্রোতের সঙ্গে প্রতিযোগিতা করছে। নিজেকে আর সামলাতে না পেরে দৌড়ে চলে এলো বারান্দায়। আকাশজোড়া বজ্রধ্বনি, গর্জে নামছে অঝোর বৃষ্টি। দৃষ্টি দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজের শরীর ছেড়ে দিল বৃষ্টির উন্মত্ত ঝরে। মুহূর্তের মধ্যেই পাতলা, পিনপিনে মেরুন শাড়িটা ভিজে গিয়ে আঁকড়ে ধরল তার দেহের প্রতিটি বাঁক। হঠাৎই ধপ করে বসে পড়ল বারান্দার ঠান্ডা মেঝেতে। কোলের ভেতর মুখ লুকিয়ে জোরে জোরে কাঁদতে লাগল। কিছুক্ষণ পর সাইফ এসে দাঁড়াল তার পেছনে। বৃষ্টিতে ভেজা দৃষ্টিকে দেখে আলতো করে পাশে বসল। কণ্ঠে একরাশ কোমলতা মিশিয়ে বলল, ঘরে চলুন বউ, আপনার ঠান্ডা লেগে যাবে। কিন্তু দৃষ্টি শুনল না। ঝড়ের বেগে হাত বাড়িয়ে সাইফের গলার কাছে আঁকড়ে ধরল তার টি শার্ট। ভাঙা কণ্ঠে, কাঁদতে কাঁদতেই বলে উঠল, আমার শরীরের এমন কোনো জায়গা নেই শেখ সাহেব, যেখানে সেই জানোয়ারগুলো হাত দেয়নি। এই দেখুন, আমার হাত, আমার গলা, আমার পেট, কোনো জায়গা বাদ নেই।
শরীরের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় তাদের অভিশপ্ত ছোঁয়া লেগে আছে। একটা লোম পরিমাণ পবিত্র জায়গা, একটা টুকরো দাগহীন অংশ আমি আপনার জন্য রাখতে পারিনি। দৃষ্টির করুণ আর্তনাদে সাইফের চোখ বেয়ে নামল অশ্রুর ধারা। বৃষ্টির অবিরাম ঝরে সেই চোখে জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেল। সাইফ হাত বাড়িয়ে টেনে নিল দৃষ্টিকে নিজের বুকে। বৃষ্টিতে কাঁপা শীতল দেহটা জড়িয়ে নিল এক অব্যক্ত আশ্রয়। কপালে কপাল ঠেকিয়ে সান্ত্বনা দিতে চাইল। বুকের ভিতর থেকেই হাহাকার করে উঠল দৃষ্টি। আমি আমি অপবিত্র শেখ সাহেব। আপনার স্পর্শ আমার জন্য নয়। আপনাকে আপনার প্রাপ্য ভালোবাসা কখনোই দিতে পারব না আমি। এই অভিশপ্ত অপরাধবোধ আমায় সারা জীবন পুড়িয়ে ছাই করে দেবে। আমি পারব না শেখ সাহেব, আমি পারব না। সাইফ স্থির, চোখে তীব্র যন্ত্রণা, অব্যক্ত ক্ষোভ, অসীম ভালোবাসা। পরের মুহূর্তেই শক্ত হাতে দৃষ্টির মুখ নিজের দিকে ফিরিয়ে নিল। কোনো পূর্বাভাস, কোনো অনুমতি ছাড়াই আঁকড়ে ধরল তার ঠোঁটজোড়া। গভীর, তীব্র, অশ্রু ভেজা চুমুতে ভরিয়ে দিল। দীর্ঘ কয়েক মুহূর্ত পর সাইফ ঠোঁট সরিয়ে কপালে কপাল ঠেকাল। এই যে দেখুন, এই বৃষ্টির পানিতে আপনার উপর লেগে থাকা সব অপবিত্র ছোঁয়া ধুয়ে গেছে, বউ। আমার চোখে আপনি এখনো নিষ্পাপ, সেই প্রথম দিনের মতোই পবিত্র। আমার কাছে আপনি একটা শুভ্র, সুগন্ধিযুক্ত গোলাপ, যাকে প্রথম স্পর্শ কেবল আমিই করেছি, আমিই করব, আমিই করে যাব। দৃষ্টি ভেজা চোখে তাকিয়ে রইল সাইফের দিকে। অশ্রুসিক্ত পাপড়ির আড়াল ভেদ করে চাহনি অস্পষ্ট হয়ে আসছে, তবুও সাইফের দৃঢ় চোখ দুটো অনড়। সাইফ এগিয়ে এসে পাজাকোলে তুলে নিল তাকে, তার মৃদু কাঁপুনি বুকের ভেতর লুকিয়ে রেখে পা বাড়াল ঘরের অভ্যন্তরে। বিছানার প্রান্তে পৌঁছেই সাইফ দৃষ্টিকে সাবধানে শুইয়ে দিল। এক হেঁচকা টানে দৃষ্টির পরনের শাড়ি সরিয়ে দিল শরীর থেকে। মোমের আলোয় উদ্ভাসিত ফর্সা ত্বক রূপালী দীপ্তি ছড়িয়ে দিচ্ছে চারপাশে। নিজের গায়ের টি শার্টটা ধীরে খুলে ফেলল সাইফ। দৃষ্টির কান্না ক্রমশ থেমে আসছে, বিভ্রান্ত চোখ দুটো সাইফের মুখে নিবন্ধ হয়ে আছে। কি ঘটছে সে বুঝতে পারছে না, কিন্তু সাইফের প্রতিটি স্পর্শে শরীরের প্রতিটি স্নায়ু সাড়া দিয়ে উঠছে। সাইফের ঠোঁট এলো একে একে দৃষ্টির দেহের প্রতিটি অনাবৃত প্রান্তে। হাত, মুখ, গলা, কাঁধ, পেট কোনোখানেই বিরাম নেই। প্রত্যেকটা ছোঁয়ায় এক অদ্ভুত দাবাদাহ। দৃষ্টির গলার কাছে মুখ এনে সাইফ থেমে গেল এক মুহূর্তের জন্য। গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস দোল খেয়ে ফিরল। মৃদু ফিসফিসে কণ্ঠে সাইফ বলল, আপনার শরীরের প্রতিটি লোমকূপে কেবল আমার ছোঁয়া থাকবে, শোনাবো। এমন মমতা, এমন আদর, এমন ভালোবাসা দেব আপনাকে, যে বিভীষিকাময় রাতটা আপনি ভুলে যাবেন একেবারে। যেখানে হাত বুলাবেন, সেখানেই শুধু আমার স্পর্শ অনুভব হবে। দৃষ্টির চোখের কোণ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে নামল বালিশে। সাইফ তার সেই অশ্রু ঠোঁট দিয়ে শুষে নিল স্নিগ্ধ কোমলতায়। তারপর চোখের ভেতর চোখ রেখে ফিসফিসিয়ে উচ্চারণ করল, এই কান্না আজ থেকে কেবল সুখের হওয়া চাই।